কৃষিবিদরা বলেন, তারা দেখি যে সেমিনার ওয়ার্কশপে বলেন যে কোয়ালিটি সিড ব্যবহার করলে 25 থেকে 30% উৎপাদন বাড়ানো যায়, কিন্তু এই কোয়ালিটি বীজ আসবে কোত্থেকে এটা নিয়ে কোনো সলিউশন কেউ দিতে পারছে না। কৃষিতে অপার সম্ভাবনা আছে, সেটা আপনার কৃষিকাজ করেন, পোলট্রি, লাইভ স্টক, ফল করেন, ফুল করেন, বাট একটু বিবেচনা করে করবেন এবং খুব বড় আকারে বিনিয়োগ করতে যাবেন না, গ্রাজুয়ালি ডেভেলপ করেন ব্যবসাটাকে, তাহলেই আপনার লাভ হবে। আর আমাদের জাদ্রেল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রাজ্জাক সাহেব, এম কে আনোয়ার সাহেব, নিজামী সাহেবকে পাই নাই। আমি যখন জয়েন করি তখন এম কে আনোয়ার স্যারকে পেয়েছিলাম। উনি খুব জাদ্রেল অফিসার ছিলেন, বাট কাজ করা যায়, উনি আমার খুব মেথডিক্যাল, কাজ পছন্দ করতেন। যদি স্যার যদি দুইজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, একটু কি বলবেন যে প্রধানমন্ত্রী হিসেবে যদি বলেন দুজনের মধ্যে কম্পেয়ার করতে গেলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী হিসেবে দুজনই সাকসেসফুল, দুজনেই দুই গুণ আছে। তবে খালেদা জিয়ার একটা গুণ ছিল যে উনি আমাদের কথা অনেক শুনতেন, আমাদের মতামতটাকে প্রাধান্য দিতেন। আমি এসএসসি সেক্রেটারি থাকলেও কোনো ফাইল আসলে উনি জিজ্ঞাসা করতেন যে আমরা কি চাই, দেন বা মন্ত্রণালয় কি চায়, দুইটার মধ্যে থেকে উনি ওনার সিদ্ধান্ত দিতেন এবং খুব ফাস্ট কুইক সিদ্ধান্ত দিতে পারতেন, ইনস্ট্যান্ট। আর আরেকটা গুণ ছিল ওনার যে উনি খুব মিতব্যয়ী ছিলেন, অপচয় পছন্দ করতেন না। আমাদের রিলিফ ফান্ডের বা ত্রাণ তহবিলের অনেক টাকা থাকলেও উনি খরচ করতে চাইতেন না, অহেতুক টাকা দিবেন না কাউকে, উনি খুব হিসাব নিকাশ করে খরচ করতেন। আর পরবর্তীতে আমরা যখন দেখলাম আওয়ামী লীগ সময় সরকার আসলেন, সো ওনারা একটা বিপ্লবী সরকার, একটা নতুন চেতনা নিয়ে আসলেন, যে অনেক দিন পরে আবার ক্ষমতায় আসছেন তারা। সো ওই প্রধানমন্ত্রী অনেক সাহসী ছিলেন, বড় বড় সিদ্ধান্ত নিতে উনি কাঁপতেন না, দিতে পারতেন, এবং উনি খুব বড় বড় সিদ্ধান্ত নিতে আগ্রহী ছিলেন। এই দুজনের মধ্যে এই দুইটাই পার্থক্য দেখি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি ভিন্ন ধরনের একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা কাজ করি সামগ্রিক কৃষি নিয়ে, কৃষি, মৎস্য, লাইভ স্টক, পোলট্রি, ডেইরি সবকিছু মিলে। কিন্তু এই সেক্টরগুলোতে কিছু কিছু মানুষ আছেন যারা কাজ করে আমাদের সেক্টরকে অনেক দূর তুলে নিয়ে এসেছেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন। তার ভিতরে আমরা আজকে আমার সামনে একজন যিনি বসে আছেন, ওনার নাম হচ্ছেন আনোয়ার ফারুক স্যার। উনি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নিয়েছেন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনি তো দীর্ঘ জীবন ধরে আপনার এই আমাদের কৃষি সেক্টরের উন্নয়নে কাজ করেছেন। কত বছর কৃষি সেক্টরে কাজ করেছেন? আমি 2005 সাল থেকে 2016 পর্যন্ত, আমার রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত কৃষিতে কাজ করেছি। আমি 2005 সালের মার্চ মাসে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি হিসেবে কৃষিতে জয়েন করি। তারপর টানা 2016 পর্যন্ত চাকরি করেছি, পদোন্নতি পেয়েছি অ্যাডিশনাল সেক্রেটারি। যদিও আমি সচিব পদোন্নতির সময় মতো পাইনি, বর্তমানে পাইনি। একদম শেষ দিনে 2016 সালের লাস্ট ওয়ার্কিং ডেতে আমাকে একদিনের জন্য দিলেন সরকার, সচিব পদোন্নতি দিয়েছিল। 11 বছর আমি একটানা কাজ করেছি। বাট আমি আরো বেশি এনজয় করেছি যে আফটার রিটায়ারমেন্ট আমি কিন্তু রিটায়ারমেন্টের পরে একেবারে ফুল টাইম এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন কাজের সাথে জড়িত। স্যার, আপনি তো লং টাইম ধরে যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে যুক্ত ছিলেন, কৃষির উন্নয়নের জন্য কাজ করেছেন, যেটা আমি জানি। আপনার কাছে একটা জানি, বর্তমান সময়ে কৃষির উন্নয়নের কি কি গ্যাপ আপনার দৃষ্টিতে ধরা পড়ছে? দেখেন, কৃষিটা আমাদের একটা ভেরি সেন্সিটিভ একটা ইস্যু। মানে মুশকিলটা হলো কি, আমরা বেঁচে আছি কৃষির জন্য। আমাদের খাওয়া পড়া বলে, দেশের অর্থনীতি বলে, দেশকে চাঙ্গা রাখা সবটাই কিন্তু করে কৃষকরা। কিন্তু আমরা যারা নীতি নির্ধারণ পলিসিতে কাজ করি, উপদেষ্টাই বলেন, প্রধান উপদেষ্টাই বলেন, প্রধানমন্ত্রী বলেন, সচিবরাই বলেন, আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই তখন কিন্তু এই কৃষকের কথা আমরা খুব একটা ভাবি না, যে কৃষকের কি হবে। এটাই হলো আমাদের বড় একটা সমস্যা। যেমন আজকে যদি আমাকে আপনি জিজ্ঞাসা করেন যে কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমি বলবো একটাই চ্যালেঞ্জ, যে আমার কৃষক যে ফসল উৎপন্ন করে সে তার দাম পায় না। সেখানে আমরা আজ পর্যন্ত কিছুই করতে পারিনি, এটা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া আপনি যদি আমাদের মাঝে মাঝে বিভিন্ন ফসলের শর্ট হয়, আমরা ক্রাইসিসে পড়ি, আমাদের আমদানি করতে হয়। আমাদের কিছুই করতে হতো না যদি আমরা কৃষকরা একটা ন্যূনতম তার মূল্য আমরা সাপোর্টটা দিতে পারতাম, যে সে দাম পাচ্ছে, তাহলে কিন্তু এই দেশটা একটা চেঞ্জ হয়ে যেত। কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে। এই আপনার করোনার সময় দেখেন, যখন মানুষ ঘর থেকে বের হয় নাই, কৃষকরা কিন্তু মাঠে ছিল। আমাদের দেশে খাবারের কোনো অভাব হয় নেই। তারপরে ইউক্রেন ওয়ারে সবাই ভাবছিল এই দেশে দুর্ভিক্ষ হবে, আমরা সেখানে সারপ্লাস ছিলাম, মাঠে কিন্তু কৃষকরা আছে। কিন্তু একমাত্র একটা সেক্টর যেখানে উৎপাদনকারী তার দামের মূল্য নির্ধারণ করতে পারে না, নির্ধারণ করে ক্রেতারা। প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু প্রডিউসাররা ঠিক করে, কিন্তু এখানে কৃষকের কোনো চয়েস থাকে না। এটাই বড় চ্যালেঞ্জ। আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো যে এখানে যে আপনার
কৃষক যে দাম পায় না, সুতরাং সেটাকে আমাকে চিন্তা করতে হবে। এখানে মূল বিষয়টা ছিল কি, আমরা কিন্তু বরাবরই একটা ডেফিসিট ইকোনমিতে ছিলাম, আমাদের সবসময় ঘাটতি ছিল। সো আগে বাজারে যেটা নিয়ে যাওয়া হতো সবটাই বিক্রি হয়ে যেত, থাকতো না। কিন্তু এখন কিন্তু আমাদের কৃষকরা কমার্শিয়ালি যখন উৎপাদন করে তখন সারপ্লাস হয়ে যায়। টমেটো সিজনে দেখুন টমেটো সারপ্লাস, ধান যখন হারভেস্ট হয় তখন প্রচুর ধান হয়, ক্রেতা থাকে না, তাই না? অন্যান্য যে কোনো সবজির কথাই বলেন, হারভেস্ট মৌসুমে প্রচুর ফলন হয়, ক্রেতা থাকে না। তখন এই যে এক্সেস যেটা ফলন হয়, এটার আপনার অ্যাবজর্ব করার জন্য আমার ভ্যালু চেইনটাকে ডেভেলপ করতে হবে, আমার অ্যাগ্রো প্রসেসিংটাকে বাড়াতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে, যাতে এগুলো স্টোরেজ করে রেখে মার্কেটিং করা যায়। আমরা এগ্রিকালচার কান্ট্রি হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করি, কিন্তু আমাদের ডেডিকেটেড কোনো এগ্রিকালচার ট্রান্সপোর্ট নেই। আমাদের কৃষি কমোডিটি পরিবহনের জন্য এরকম ব্যবস্থা থাকতে হবে, কোল্ড চেইন থাকতে হবে, যাতে করে রংপুর থেকে একটা পণ্য, কৃষি পণ্য ঢাকা আসতে গেলে নষ্ট না হয়, তার সজীব সতেজ থাকে, বাজারে ক্রেতার কাছে একদম ফ্রেশ আমরা দিতে পারি। তা না হলে কি হয়, ট্রান্সপোর্টে আমাদের প্রায় 15-20% আমাদের শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। সো এটা একটা ইনভেস্টমেন্ট করার জায়গা, যেখানে সরকারকে সাপোর্ট দিতে হবে। থার্ড হলো যে ফার্মাররা যে তাদের দাম পায় না, সো ফার্মারদেরকে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে, তাদের অ্যাক্সেস টু মার্কেট বাড়াতে হবে। কমিউনিটি ভিত্তিক যদি উৎপাদন করে তারা বাজারে অ্যাক্সেস পায়, তাহলে তারা বাজারে পণ্যটা নিয়ে যাবে, বিক্রি করবে, তারা এনশিওর করবে। এই জায়গায় আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে। কিন্তু এই জায়গাগুলো একেবারে আমি বলবো যে নিগৃহীত। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা কৃষক দল আছে, কৃষক লীগ বলেন, কৃষক দল আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো কৃষক পাবে না, নেতারাই সেই দলটা লিড করে। তাহলে কৃষকের সমস্যাটা কে বলবে পার্লামেন্টে? কৃষকের সমস্যাটা পলিসি লেভেলে কে আটার করবে? সেই উচ্চারণ করার কেউ নেই। আমরা মনে করি যে এই কৃষকরাই, একজন কৃষকই একজন উদ্যোক্তা হতে হবে, একজন কৃষকই একজন তার নির্ধারণ করবে সে কি উৎপন্ন করবে, সে কোথায় বিক্রি করবে, কি দামে বিক্রি করবে, এই অ্যাক্সেসটা তাকে দিতে হবে, এই তাকে স্বাবলম্বী করে তুলতে হবে, তাহলে আমার এই সমস্যা দূর স্যার, হবে। আপনি কিন্তু বিজ উইংয়ে অনেকদিন চাকরি করেছিলেন, ডিজি হিসেবে ছিলেন, এবং আমাদের মানে এই কৃষি সেক্টর ডেভেলপমেন্টের জন্য সবথেকে বড় ভূমিকা কিন্তু বীজ। আপনি ওখানে এসে আপনি কি কি অর্জন করেছেন আমাদেরকে একটু বলবেন? একেবারে একটা খুবই কৃষির জন্য একটা ভেরি ক্রিটিক্যাল প্রশ্ন এটা, আর কি আমি মনে করি। আমাকে 2005 সালে কৃষিতে যখন ডিজি সিডি হিসেবে পদায়ন করা হয়, সো আমি কৃষিবিদও না, বাট আমার কৃষির প্রতি সবসময় গাছপালার প্রতি একটা নেশা ছিল। দেন আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই পোস্টিংটাকে খুব একটা ভালো দেখেনি, আর কি, যে কৃষিতে কি কাজ করবে বীজ নিয়ে, এমন কোনো বড় ডেস্কও না, কাজের কি সুযোগ অনেকে জানতেনও না। বাট আমি খুব এনজয় করেছি। বাট আমি যেটা প্রথমে উপলব্ধি করলাম, যে আমাদের ফসল উৎপাদনের প্রি কন্ডিশন হলো কোয়ালিটি সিড লাগবে, যেটা আমাদের ক্রাইসিস। আমরা 2005 সালে দেখলাম যে তখন একমাত্র পাবলিক সেক্টরের প্রতিষ্ঠান বিএডিসি বাজারে বীজ সাপ্লাই দেয়, এবং সেখানে টোটাল যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল বীজের, তার 5-6% কোয়ালিটি সিড আছে বিএডিসির কাছ থেকে। প্রাইভেট সেক্টর একেবারে নাই বললেই চলে, তারা কিছু কিছু ট্রেডিং করে, কিন্তু কমার্শিয়ালি কেউ উৎপাদন তখন করেনি প্রাইভেট সেক্টরগুলো। তখন আমরা দেখলাম যে সবাই বলেন, আমাদের কৃষিবিদরা বলেন, তারা দেখি যে সেমিনার ওয়ার্কশপে বলেন যে কোয়ালিটি সিড ব্যবহার করলে 25-30% উৎপাদন বাড়ানো যায়, কিন্তু এই কোয়ালিটি বীজ আসবে কোত্থেকে, এটা নিয়ে কোনো সলিউশন কেউ দিতে পারছেন না। তখন আমরা প্রথমে যে কাজটা করলাম, যে আমরা সবাই সাথে বসে একটা রোড ম্যাপ করলাম, যে আমাদের টোটাল বীজের রিকোয়ারমেন্টস কি, আমরা কি কি ফসল করি, সেখানে আমাদের কোথায় ল্যাপসেস অ্যান্ড গ্যাপসেস আছে, সেই নির্ধারণ করে আমরা দেখলাম যে আমাদের অনেক গ্যাপস। তখন আমরা শুরু করলাম প্রথমে যে বীজের উৎপাদন কীভাবে বাড়ানো যায় স্থানীয়ভাবে। তখন আমরা প্রাইভেট কোম্পানিগুলোর সাথে বসি এবং পাবলিক প্রতিষ্ঠান বিএডিসির উৎপাদনের জন্য একটা রোড ম্যাপ দিই। তার যে উৎপাদন প্রক্রিয়াটা, যেটা তখন চার ছিল 50,000 টন, সেটাকে 5 বছরে 1 লক্ষ টন উৎপন্ন করতে হবে, 10 বছরে 1,50,000 টন করতে হবে। এভাবে বাড়ানোর জন্য আমরা রুট ম্যাপ করি পাবলিক সেক্টরকে। প্রাইভেট সেক্টরকে আমরা উৎসাহিত করি যে আপনারা বীজ উৎপাদন করেন বা আমদানি করেন, আমার গ্যাপটাকে মিট আপ করতে হবে। তখন কিন্তু প্রাইভেট সেক্টর অনেক আশ্বস্ত হয়ে ব্যবসা বিনিয়োগ করতে শুরু করে। যারা ট্রেডার ছিল তারা দে বিকেম এন বিজনেসম্যান, যারা একটু বড় ব্যবসায়ী ছিল তারা একটু ইন্ডাস্ট্রির পিছনে নিজেরা R&D করা শুরু করলো, নিজেদের উৎপাদন প্রক্রিয়াতে চলে গেল। তাদের মধ্যে প্রধান যে ছিল মনে করেন লাল তীর, তারা বাংলাদেশে প্রথম 98-99-এ হাইব্রিড ভেজিটেবল বীজ ডেভেলপ করে, বাংলাদেশের মাটিতে প্রথম। সো ইট ইজ এ গ্রেট সাকসেস। এবং তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার মাধ্যমে যেটা লাভটা হলো, যে আমাদের দেশেই আমরা বীজ উৎপাদন শুরু করলাম। এবং সাকসেসটা যদি আপনি বলি, যে 2005 সালে যেখানে আমাদের কোয়ালিটি সিড সাপ্লাই ছিল 5-7%, সেটা কিন্তু আজকে প্রায় 40% গিয়ে উন্নীত হয়েছে। এবং সেই সময় কোয়ালিটি সিড সাপ্লাইয়ের 100% ছিল পাবলিক বিএডিসি, পাবলিক প্রতিষ্ঠান বিএডিসি। এখন কিন্তু সেটা সাপ্লাইয়ের 70% দেয় প্রাইভেট সেক্টর, 30% দেয় বিএডিসি, যদি 100% ধরে এই 40%। কেন বলবেন যে আপনি? উদাহরণ দিলাম, প্রথম যদি ধরেন আমাদের প্রধান রিকোয়ারমেন্ট হাইব্রিড রাইস সিড,
তার 95% প্রাইভেট সেক্টর দিচ্ছেন এবং কোয়ালিটি সিড দিচ্ছেন। আমাদের ভুট্টার বীজ তার 100% প্রাইভেট সেক্টর দিচ্ছেন। আমাদের কোয়ালিটি সবজি বীজ হাইব্রিড তার অলমোস্ট 100% প্রাইভেট সেক্টর দিচ্ছেন। সো আলু বীজ তার 70% প্রাইভেট সেক্টর দিচ্ছেন, 30% দিচ্ছেন পাবলিক ইনস্টিটিউশন। তাহলে কি দাঁড়ালো যে এই যে আমরা এখন প্রাইভেট সেক্টর অনেক ডেভেলপ করেছে, কোয়ালিটি বীজের সাপ্লাই বেড়েছে এবং বীজের ব্যবহারও বেড়েছে। এতে করে আপনি দেখেন যে 2005 থেকে আজকে 2025 সালে 20 বছরে আমাদের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। আমরা 2020 সালে যেখানে 2 কোটি টন চাল করতাম, আজকে সেখানে আমরা প্রায় 4 কোটি টন চাল করছি। এবং এর মূল কারণটাই কিন্তু আপনার এই কোয়ালিটি বীজের ব্যবহার এবং উন্নত বীজ, নতুন নতুন ফসল আসা, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আসা। এবং আরও ভালো আপনি যদি দেখেন যে আমরা যখন হাইব্রিড রাইস সিডকে দেশে উন্মুক্ত করা হয়, অনেক নেগেটিভ প্রচারণা ছিল, যে আমরা এটা এখন বাস্তবতা প্রমাণিত হয়েছে। এবং তখন কিন্তু আমরা 100% হাইব্রিড বীজ আমরা আমদানি নির্ভরশীল। এখন কিন্তু 95% আমরা লোকালি উৎপাদন করি। শুধু তাই না, এখন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, আমাদের ফার্মাররা প্রডিউস করছে হাইব্রিড রাইস সিড, আমরা হাইব্রিড রাইস সিড এক্সপোর্টও করছি। আবার কিছু কিছু আমদানি করছি যেগুলো নতুন ভ্যারাইটি বা আমাদের এখনো ভালো ভ্যারাইটি আসছে না, সেই জন্য আমাদের আমদানি করতে হয়। কিন্তু আমাদের মূল রিকোয়ারমেন্টস ব্যুরোর অলমোস্ট 95% আমাদের লোকাল উৎপাদন হয়। সবজি বীজ আমরা কিন্তু 2010 সালেও যদি ধরেন একটা ইয়ার মার্ক, আমাদের 100% ভেজিটেবল সিড আমরা ইম্পোর্ট করতাম, হাইব্রিড ভেজিটেবলস। এখন কিন্তু আমরা সেটা কমিয়ে 40% নেমে আসছে, প্লাস আমরা এখন হাইব্রিড সবজি বীজ এক্সপোর্ট করছি। এই যে একটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের প্রাইভেট সেক্টরে, যে হাইব্রিড সিড এখন শুধু একটা কোম্পানি না, অন্তত 10টা কোম্পানি আছে যাদের ব্রিডাররা নিজস্ব ভ্যারাইটি ডেভেলপ করেছে। এবং আমাদের কিছু কিছু ভ্যারাইটি আমরা বলবো যে দিস আর ওয়ার্ল্ড ক্লাস ভ্যারাইটি, বিশ্বের যে কোনো ভ্যারাইটির সাথে কম্পিট করতে পারে। সুতরাং এটা আমরা একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি বলবেন যে আমি আমার অ্যাচিভমেন্টটা মনে করি যে বাংলাদেশের কৃষি উৎপাদনের পিছনে যে প্রধান নিয়ামক যে ইনপুট যেটা বীজ, সেই বীজের সাপ্লাইতে এখন বাজারে কোনো ক্রাইসিস নেই, এখন হাহাকার নেই। আপনারা নিউজ করেন না যে বীজ পাওয়া যাচ্ছে না, কৃষক বীজের জন্য লাইন দিয়ে আছে, এই নিউজ আর এখন পাবেন না। সো এটা একটা অ্যাচিভমেন্ট। দ্বিতীয় অ্যাচিভমেন্ট হলো কৃষকরা এখন পয়সা দিয়ে ভালো বীজ কিনে ব্যবহার করা শিখেছে। তারা কিন্তু এখন আপনার প্রণোদনায় যে সমস্ত সরকার বীজ দিয়ে এগুলো ব্যবহার করতে চায় না, এগুলোতে তারা ট্রাস্ট করে না, তারা এখন পয়সায় কিনে ভালো বীজ ব্যবহার করে। থার্ড হলো যে কোম্পানিগুলো এখন ব্যবসাটাকে বুঝেছে, তারা ব্যবসা করছে, পাশাপাশি তারা একটা সার্ভিস দিচ্ছে যে আমার দেশের কৃষকের জন্য ভালো বীজ কোনটা দেওয়া যায়। এবং শুধু এটা নয়, বীজ সেক্টর আমরা মনে করি দিস এ ভেরি কম্পিটিটিভ মার্কেট। এখন কিন্তু অনেক কম্পিটিশন। এক টমেটোর বীজ যদি দেখেন অন্তত 100টা ভ্যারাইটি বাজারে আছে। সো যে কেউ এসে ব্যবসা করে ফেলবে ওই সুযোগ আর নেই। যারা এতদিন আমাদের নেগেটিভ প্রচারণা করেছিল হাইব্রিড নিয়ে বা প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে, তারা এখন বিষয়টা বুঝতে পারছে আসলে ব্যবসাটা তো করতে হবে প্রাইভেট সেক্টর। সরকার তো ব্যবসা করার জন্য না, সরকার হলো যে একটা ব্যবসা করার এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করার জন্য। একসময় ছিল এই দেশে প্রাইভেট সেক্টর ছিল না, তখন আমরা পাবলিক সেক্টর বিএডিসি করেছে, কিন্তু বিএডিসি তো একটা লিমিটেশনস আছে, আপনাকে বুঝতে হবে। বিএডিসির কোনো ভেজিটেবল সিড নেই, ভুট্টা বীজ নেই, তাহলে কি করবে সে? আমার কাছে এখানে বীজের যেমন অনেক কিছু ভালো, একটা জায়গায় আমার একটু সমস্যা বলি। আমাদের যে বীজের জন্য সব বীজ কোম্পানিগুলোর একটা করে দোকান আছে, সেটা হলো সিদ্দিক বাজারে। ওই জায়গাটা কিন্তু একটা গিঞ্জি জায়গা, একটা গুলিস্তানের একটা জায়গা পড়ে গেছে। এই জায়গাটা কেন হলো স্যার? এটা আবার একটা ইতিহাস। যদি বাংলাদেশের বীজ ব্যবসা ধরেন, এটা কিন্তু কাপ্তান বাজার থেকে প্রথম শুরু হয় 1954-50-এ। একটা দুইটা দোকান ছিল, আর হাটে বাজারে আগে মানুষ বস্তায় নিয়ে বিক্রি, হাটের দিন যেত, বিক্রি হতো। মূলত বীজটা ওই ফার্মাররাই ট্রেড করতো এবং দ্যামসেলস, বাট কিছু কিছু বীজ যেত। কিন্তু স্বাধীনতার পরে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়, পরে কাপ্তান বাজার থেকে সিদ্দিক বাজারে আসে সবাই। এই জায়গা থেকে একটা, যেহেতু ওই গুলিস্তান বাস স্ট্যান্ড ছিল, মফস্বল থেকে মানুষ এখানে নামবে, বীজ কিনে চলে যাবে, এই জন্য এখানে ব্যবসাটা ডেভেলপ করে। এখন কিন্তু আপনি সিদ্দিক বাজারের ইম্পর্টেন্স অলমোস্ট 20% নেমে গেছে, 80% কিন্তু বীজ চলে গেছে, মফস্বলেও চলে গেছে, বাইরে চলে গেছে। কোম্পানিগুলো তাদের অফিস, ওখানে হয়তো একটা আউটলেট তাদের থাকতে পারে, কিন্তু কোম্পানিগুলো এখন সব তাদের সাপ্লাই এখন দেখা যাচ্ছে উপজেলাতে পাওয়া যায় এবং ইউনিয়ন লেভেলও কিন্তু। আমাদের এখন যদি এই মুহূর্তে ধরেন যে আমি, এটাও একটা বিষয়, আমরা যখন বীজবিকে জয়েন করি তখন মাত্র 300 থেকে 400 রেজিস্টার্ড ডিলার আমরা পেয়েছি। আপনি শুনলে অবাক হবেন যে আমি যখন রিটায়ারমেন্টে আসি 16 সালে, তখন আমার রেজিস্টার্ড ডিলারের সংখ্যা ছিল 25,000। এখন 40,000-এর বেশি আছে। বাট তার মধ্যে যদি 50% অ্যাক্টিভ থাকে, 25,000 মতো অ্যাক্টিভ আছে। তার মানে প্রায় প্রতি ইউনিয়ন গ্রামে একটা করে ডিলার আছে, তারা বিভিন্ন বড় বড় কোম্পানির বীজ বা বিদেশি বীজ তারা বিক্রি করছে। সো কৃষকের একদম দৌড় করে এখন বীজটা চলে গেছে। স্যার, এই কৃষি সেক্টরের বাইরে আপনি তো কিছুদিন চাকরি করেছিলেন জাতীয় সংসদ সচিবালয়,
এটা ওইখানে আপনি কি কাজ করতেন? ওইটা আমার কৃষি মন্ত্রণালয়ে আসা জাস্ট ইমিডিয়েট আগে আমার চাকরি ছিল। ওটার মধ্যে পোস্টিংটা ছিল ওইরকম যে আমি ডেপুটি স্পিকারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে চাকরি করেছি। 2 টার্মই কাজ করেছি। বিএনপির সময় 2001 থেকে 2003 তখন বিএনপির যে ডেপুটি স্পিকার ছিলেন তার প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করেছি। তার ইমিডিয়েট আগে আওয়ামী লীগের যে ডেপুটি স্পিকার ছিলেন তারও একান্ত সচিব হিসেবে কাজ করেছি। তারও ইমিডিয়েট আগে আমি 98-99 সালে আমি কাজ করেছি, তখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যে চেয়ারম্যান ছিলেন তার একান্ত সচিব হিসেবে প্রায় আমি এখানে প্রায় 7-8 বছর জাতীয় সংসদে কাজ করেছি এবং আমি সেটাকেও একটা খুব এনজয় করেছি, কারণ আমার মনে হয়েছে জাতীয় সংসদ ওইটা বললে কিন্তু না কেমন কেমন লাগে, ফিলিংসটা ডিফারেন্ট, ফিলিংসটা একটু লাগে, একটু বলেন না। ডিফারেন্ট এবং সেখানে আপনার কাজ করার অনেক সুযোগ আছে। আমরা মনে করি যে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে আমাদের যে নৈতিকতা, আমাদের যে কাজ করার ধরন, সেটা ওখানে গেলে অনেক শেখা যায়। একটা বিষয় হয় কি, আমরা যারা সরকারি চাকরি করি আমরা প্রায়শই ওই পলিটিক্যাল পার্টিদেরকে বেশি তোয়াক্কা করতে চাই না, দাম দিতে চাই না, মূল্যায়ন করি না। আমরা দেখেছি যে সরকারি অফিসাররা, কর্মকর্তারা এই এমপিদেরকে, নেতাদেরকে বেশি মূল্যায়ন করেন না, কিন্তু এটা একটা রং। কারণ আপনার পলিসি বলেন, আইন বলেন, যারা প্রণয়ন করবেন, সেখানে যদি পার্লামেন্টটা যদি এফেক্টিভলি কাজ না করে তাহলে আপনি ভালো আইন পাবেন না। বাট আমাদের লিমিটেশনস আছে। এখন বড় লিমিটেশনস হলো যে আপনি বলবেন যে আমাদের পার্লামেন্ট মেম্বাররাও তো এরকম আসে না। আপনি 50-60 যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, যে সমস্ত শিক্ষিত লোকরা আসছেন, আইন প্রণয়ন নেতারা আসছেন, এখন কিন্তু ওই লেভেল আসে না। এটাও আমাদের একটা রাজনীতিতে ডিটোরেশন হয়েছে। আমরা মনে করি এখন রাজনীতিতে টাকা এসে গেছে, অর্থের বিষয় হয়ে গেছে, অর্থে ভোট কেনা হয়। সো পার্লামেন্ট যদি এখন মেম্বার দেখেন যে 90 আপ পাবেন যে ব্যবসায়ীরা এখন পার্লামেন্ট মেম্বার, এখন আইন প্রণয় তারা নাই। এই জন্য কিন্তু পার্লামেন্টের ইয়েটা চারণটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমরা মনে করি যে জাতীয় সংসদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সরকারের আইন প্রণয়নের উদ্দেশ্য, এটা ওয়ান অফ দ্য 3টা পার্টের সরকারের একটা পার্ট। আপনি কি মনে করেন যে আমাদের যারা সংসদ সদস্য হন, মনোনয়নপত্র সংগ্রহ করেন, এদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হওয়া দরকার? ওইটা ঠিক না। ইউনিভার্সিটি গ্রাজুয়েট হলে আপনি সবকিছু পারবেন এমন কোনো ঠিক না। একটু লেখাপড়া জানার কাজটা যদি ভালো বোঝেন। কারণ আমাদের যেমন অনেক সময় আমরা এই লাস্ট সেই 91-92 সাল থেকে টিল ডেট পর্যন্ত আমরা দেখছি যে অনেকেই আছে যে বানান করে দেখে দেখে উচ্চারণ করে পড়ছে জাতীয় সংসদে। সেটা হয়তো একেবারে এইরকম এত খারাপ হওয়া উচিত না, বাট মিনিমাম এডুকেশন থাকতে হবে। কারণ আপনি রাজনীতি করবেন, সেটা আপনার যোগ্যতা। আপনি যদি একেবারে মাঠ পর্যায়ে রাজনীতি করে ডেভেলপ করেন, সো আপনার পলিসিগতভাবে ধারণা আপনার অনেক ভালো থাকতে পারে। সেখানে আপনার পুঁথিগত বিদ্যাটা ইম্পর্টেন্ট তা না, কিন্তু একেবারে আপনি পড়তে পারবেন না, দেখতে পারবেন না, সেই জায়গাটাতে আমার একটু আবার আপত্তি আছে। ধরেন মাওলানা আবুল কালাম আজাদ, উনি IBA পাস করে নেই, কিন্তু উনি 7-8টা ভাষায় দক্ষতা ছিলেন। উনি যে বই লিখেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো এখনো এই সাবকন্টিনেন্টে আইডিয়াল মনে করা হয়, তাই না? সুতরাং এটা হলো যে পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার আছে, বাট আপনি মানুষ হিসাবে, আপনি রাজনীতিবিদ হিসেবে কতটুকু নিজেকে ডেভেলপমেন্ট। আপনি আমাদের দুইজন ডেপুটি স্পিকারের একান্ত সচিব ছিলেন, আপনি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছিলেন। ওটা একসময় কাজ করেছি আমি। ওই 91 সালে আমি যখন প্রথম এরশাদ পতনের পরে, স্বৈরাচার সরকার পতনের পরে ইলেকশন হয়, তখন আমি 91 সালে এনজিওগুলোতে কাজ করতাম। সেখান থেকে আমাকে তখন প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি প্রায় 96 সাল পর্যন্ত প্রায় 6 বছর কাজ করেছি। দিদেন বিএনপি সরকারের সাথে কাজ করেছি। তারপরে যখন 96 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী আসে, ওনার সাথেও কিছুদিন কাজ করেছি। তো ওইটা আবার আর একটা নতুন, মানে একেবারে ক্ষমতার চরম শিখরে কাজ করা, সেখানে অনেক কিছু দেখা, শেখা, বুঝার আছে। যদি স্যার, যদি দুইজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, একটু কি বলবেন যে? দুইটার দুই রকম। একটা হলো যে 91 সালে যখন প্রথম, যদি বাংলাদেশের রিয়েল ডেমোক্রেটিক সিস্টেম বলেন, যে 91 সাল, এটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে কে সরকার হবে আগের রাত্রে কেউ জানতো না। হঠাৎ করে দেখা গেল রেজাল্ট চেঞ্জ হতে থাকলো, সত্যিকার ভাবে একটা সরকার আসলো। এবং বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, তখন তারা একটা নতুন চেতনা, একটা ধারণা নিয়ে আসে। এবং আমি মনে করি দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট টাইম বিএনপি, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো নিয়েছিল অনেক সাকসেসফুল। আর প্রধানমন্ত্রী হিসেবে যদি বলেন, দুজনের মধ্যে কম্পেয়ার করতে গেলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী হিসেবে দুজনই সাকসেসফুল, দুজনেই দুই গুণ আছে। তবে খালেদা জিয়ার একটা গুণ ছিল যে উনি আমাদের কথা অনেক শুনতেন, আমাদের মতামতটাকে প্রাধান্য দিতেন। আমি এসএসসি সেক্রেটারি থাকলেও কোনো ফাইল আসলে উনি জিজ্ঞাসা করতেন যে আমরা কি চাই, দেন বা মন্ত্রণালয় কি চায়, দুইটার মধ্যে থেকে উনি ওনার সিদ্ধান্ত দিতেন এবং খুব ফাস্ট কুইক সিদ্ধান্ত দিতে পারতেন, ইনস্ট্যান্ট। আর আরেকটা গুণ ছিল ওনার যে উনি খুব মিতব্যয়ী ছিলেন, অপচয় পছন্দ করতেন না।
আমাদের রিলিফ ফান্ডের বা ত্রাণ তহবিলের অনেক টাকা থাকলেও উনি খরচ করতে চাইতেন না, অহেতুক টাকা দিবেন না কাউকে, উনি খুব হিসাব নিকাশ করে খরচ করতেন। আর পরবর্তীতে আমরা যখন দেখলাম আওয়ামী লীগ সময় সরকার আসলেন, সো ওনারা একটা বিপ্লবী সরকার, একটা নতুন চেতনা নিয়ে আসলেন, যে অনেক দিন পরে আবার ক্ষমতায় আসছেন তারা। সো ওই প্রধানমন্ত্রী অনেক সাহসী ছিলেন, বড় বড় সিদ্ধান্ত নিতে উনি কাঁপতেন না, দিতে পারতেন, এবং উনি খুব বড় বড় সিদ্ধান্ত নিতে আগ্রহী ছিলেন। এই দুজনের এই দুইটাই পার্থক্য আমি দেখতে পাই। স্যার আপনি এনজিও ব্যুরোতে কাজ করেছিলেন, এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম স্যার। এটা একটা আমি মনে করি বাংলাদেশের যে উন্নয়নে এনজিওরা প্রচুর ভূমিকা রাখছেন, এবং সেখানে এনজিও সেক্টরটা ভেরি ইম্পর্টেন্ট একটা সেক্টর ছিল। কিন্তু এই সেক্টরটার একটা সমস্যা ছিল যে বাংলাদেশে যে সমস্ত এনজিওরা যখন কাজ করেন বা করছিলেন, তাদের কোনো নিয়মের মধ্যে তারা কাজ করতে চায় না। তারা ডোনারের টাকা আনে, ইচ্ছা মতো খরচ করে, তারা কারোর কাছে জবাবদিহি করতে চায় না। ওই সময় আমরা এনজিওগুলোতে কাজ করে যে ফরেন ডোনেশনস ভলেন্টারি অ্যাক্টিভিটিস আইন হয় 79-এ, সেই আইনটার ইমপ্লিকেশনটা আমরা করতে বাধ্য হই। তখন বড় বড় এনজিওগুলোকে আমরা বাধ্য করি যে রেজিস্ট্রেশন করে সরকারকে জানিয়ে কাজ করতে হবে, আপনি টাকা খরচ করেন। বা সরকার এমন কোনো সেক্টর অ্যালাউ করবে না, সরকার কতগুলো যে এনজিওরে কী কী কাজ করতে করবে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে, এই সেক্টরে কাজ করতে হবে, কৃষি উন্নয়ন, বনায়ন, আর্থসামাজিক উন্নয়ন, ক্রেডিট প্রোগ্রাম। রাজনৈতিক প্রোগ্রামে খরচ করা যাবে না, বা রাজনৈতিক প্রোগ্রামে খরচ করলেও সেটা ব্যাখ্যা দিতে হবে যে আমি এই প্রোগ্রামে কাজ করবো। দিস দ্য ফার্স্ট টাইম যে সরকারের কাছে প্রকল্প জমা দিয়ে তাদেরকে ব্যয় করা হতো। সো এই সেক্টরটা ডেভেলপ করে, এবং আমরা তখন দেখেছি এই সেক্টরে অনেক বিশৃঙ্খলা ছিল। বাট আমি প্রায় এখানে 3-3.5 বছর কাজ করে আমার যেটা সুবিধা হয়েছে যে আমি মনে করি আমি খুব সাকসেসফুলি তাদেরকে আমরা হ্যান্ডেল করেছি, এবং একটা সিস্টেমের মধ্যে এদেরকে আনতে সক্ষম হয়েছিলাম। এবং এখানে বড় কাজ আমি করেছি 91 সালে যে সাইক্লোনটা হয়, এই সাইক্লোনটাতে আমি এনজিও সেক্টরটাকে, টোটাল এনজিও সেক্টরটাকে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। সি এঞ্জেলসের সাথে কাজ করেছি, রিলিফ ওয়ার্ক কাজ করেছি, এবং আমি খুব এনজয় করেছি যে এনজিওতে টাকা পয়সা এবং তাদের যে সাপোর্ট নিয়ে ওষুধপত্র লোকবল দিয়ে এখানে কাজ করার সুযোগ ছিল। স্যার যেহেতু সাইক্লোন নিয়ে কাজ করেছেন, আপনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ছিলেন, এই জায়গাটা স্যার এমন জিনিস যে যত ভালো কাজই করেন না কেন এটা বদনাম হয় যে আমরা ত্রাণ পাই নাই। আমি স্যার এই জিনিসটা জানছিলাম, এটা ত্রাণ মন্ত্রণালয় আপনি ছিলেন অনেক দিন। আমার একটা চাকরির প্রথম শুরু হয়ে গেল ত্রাণ মন্ত্রণালয়। সো আমি 84 সালে ফেব্রুয়ারিতে ত্রাণ মন্ত্রণালয়ে জয়েন করি। আমি তার আগে আমার পোস্টিং ছিল আমার রাজশাহী ইউনিভার্সিটিতে লেকচারার, তো ওটা ছেড়ে আমি এখানে জয়েন করি আর কি। তো এতে আমার অনেক বন্ধুরা খুব আনহ্যাপি, আমার ক্লাসমেট, আমরা যারা সহযোগী ছিলাম, যে ইউনিভার্সিটি চাকরি ছেড়ে তুমি ত্রাণ মন্ত্রণালয়ে গমের হিসাব করো, এটা কি কাজ? তাই আমি বললাম যে সরকারি চাকরি তো সবই এক, আমি চাকরি করছি, নিশ্চয়ই কোনো কাজ আছে। তো আমার জয়েন করার কিছুদিন পরে উড়িষ্যার একটা সাইক্লোন হয়, আমাদের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তা আমরা ওই কাজটাতে আমি কোঅর্ডিনেট করে আমি অনেক কিছু শিখেছি, দেখেছি, এবং কিভাবে মানুষের হেল্প করা যায়, এবং ওইটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। ওইটাতে আমি কাজ করে মানে মানুষকে উপকার করার জন্য, এবং ডোনারদের টাকা পয়সা আসলে সেটার হ্যান্ডেল করা, এইগুলো করতে করতে আমার একটা নতুন ধারণা হয়। তখন আমরা এই ত্রাণ সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য আমরা অনেকগুলো নীতিমালা করি, যে মানুষকে সাইক্লোন প্রোটেকশন করার জন্য। এই যে আজকে দেখতেছেন যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, মানুষকে সরিয়ে নেওয়া, মানুষকে সেফ জায়গায় সরিয়ে নেওয়া, এগুলো তখন থেকে আমরা শুরু করেছি কাজ, যার প্রতিফলন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটা সাইক্লোন হলে আমাদের জানের ক্ষতি কম হয়, মালের ক্ষতি হয়, গাছপালার ক্ষতি হয়, কিন্তু কৃষির ক্ষতি, কিন্তু মানুষের সংখ্যাটা কমে যায়। তারপরে যেগুলো ক্ষতি হয়, অনেক মানুষ বাড়িঘর ছেড়ে আসতে চায় না নিজের জিনিসপত্রের জন্য, কিন্তু এই জায়গায় আমরা তখন অনেক কাজ করতে পেরেছি, এবং উড়িষ্যার কাজটা করে আমরা শিখেছি যে এখানে কাজ করার কত সুযোগ আছে। এবং এই করতে করতেই কিন্তু আমরা আজকে এই যে আপনার সাইক্লোনের ডিজাস্টার, এখন কিন্তু দেখবেন যে মানুষকে ইভ্যাকুয়েশনটা অনেক সহজ হয়ে গেছে, মানুষ বোঝে। আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে শুরু করে গ্রামীণ গ্রুপ করা, রেড ক্রিসেন্টের সাথে কাজ করা, এগুলো অনেক ডেভেলপ করেছে। স্যার আপনি কিন্তু এই যে আমাদের বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, শিল্প ব্যাংকের সাথেও কিন্তু যুক্ত ছিলেন, ওইখানে স্যার আপনি কি ধরনের কাজগুলো? ওটা হলো আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করি 81-এর আমরা পাশ করার কথা ছিল, কিন্তু ওই সময় জিয়াউর রহমান সাহেব মারা যায়, অ্যাসাসিনেশনের পরে সরকারের পরিবর্তন হয়, দেন মার্শাল ল হয়, নতুন সরকার আসে, প্রেসিডেন্ট এরশাদ চিফ অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু উনি এসে সব চাকরি নিয়োগ বন্ধ রেখেছিলেন, যে কারণে আমাদের চাকরি পেতে সময় লাগে। তো 82-তে যখন এগুলো ওপেন হয়, তখন আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হয় আমার বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট শিল্প ব্যাংক, পরবর্তীতে শিল্প ব্যাংকের সাথে মার্চ হয়ে যায়। তো ওখানে আমরা কাজ করেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সগুলো বাংলাদেশে কি আসে। তো এখানেও আমরা দেখেছি যে এই যে আমাদের দেশে যে
বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে না বা ইন্ডাস্ট্রিতে প্রপার বিনিয়োগ কেন হয় না, সেখানে আমি আমার যে পিরিয়ডটা ছিল 9 মাস কাজ করে আমি অনেক কিছু স্টাডি করেছি যে সমস্যাটা কোথায়। একটা সমস্যা আমরা দেখলাম যে ডিলে ইন স্যাংশন প্রসেস। আপনি একটা ব্যবসা করবেন, আবেদন করলেন, আপনার প্রজেক্ট পাইতেই সময় চলে যায় 15 দিনের টাকা 15 মাস। সো এতে করে আপনার মরাল নষ্ট হয়ে যায়, আপনার কাজ করার সুযোগ কমে যায়। দ্বিতীয়ত হয়তো আপনি কাজ করেছেন, আপনার টাকা দেওয়ার কথা 10 টাকা, কিন্তু আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সময় মতো আপনি পাচ্ছেন না, তখনও কাজ করতে পারছেন না। এই যে বাংলাদেশ মানে সরকারি সিস্টেমে যে সিদ্ধান্তহীনতা, ডিলে, এগুলোর জন্য প্রজেক্টগুলো মার খেয়ে যায়। যেহেতু অনেকটা বছর আপনি গভর্নমেন্টের সাথে জব করেছেন, গভর্নমেন্টের বাইরেও জব করেছেন, কোন কোন দেশ স্যার ভ্রমণ করেছেন যদি একটু বলতেন আমাদের? আমার দেশ ভ্রমণ করেছি, অনেক দেশই করেছি। তবে আমার ওই স্কলারশিপে আমি 2টা বড় স্কলারশিপ, আমি উড়িচরে ঝড়ের পরে প্রথম আমি জাপান ভিজিট করি, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আমি জাপানে দেখেছি, এটা আমাদের একটা শিক্ষা। তারপরে আমি 1 বছরের জন্য আমেরিকা চলে যাই, সেখানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স প্রোগ্রাম করি 1 বছর, ক্যানেডি স্কুলে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটা প্রোগ্রাম করি। ফিরে এসে তখন এনজিও সেক্টরে জয়েন করি, ক্যাবিনেট ডিভিশনে, সেখানে 2 বছর কাজ করি এনজিও সেলে, তারপরে এনজিও ব্যুরোতে। তারপরে আবার প্রধানমন্ত্রীর বিষয়ে কাজ করি। তারপরে আবার 1 বছরের জন্য ইকোনমিক্সে স্টাডি করার জন্য আমি চলে যাই ইউনাইটেড কিংডমে, সেখানে ওয়েলসে আমি 1 বছর ইকোনমিক্সে মাস্টার্স প্রোগ্রাম করি। তারপর এগুলো বড় আমার 2টা বড় প্রোগ্রাম। এছাড়া আমি বিভিন্ন দেশে ওয়ার্কশপ সেমিনার গিয়েছি, আমেরিকা, অস্ট্রেলিয়া। আমি জানতে চাচ্ছিলাম বাংলাদেশের কৃষি সেক্টর আর অন্য দেশের কৃষি সেক্টর যদি একটু আমাদের তুলনা করে বলতেন। তুলনা, আপনি তো ওই ঘোড়ার সাথে ঘোড়ার কম্পেয়ার করতে হবে, ঘোড়ার সাথে গরুর কম্পেয়ার করা যাবে না। আপনি যখন বাংলাদেশের কম্পেয়ার করবেন তখন এই এনভায়রনমেন্ট, এই সাবকন্টিনেন্ট কম্পেয়ার করবেন। আপনি তো কানাডার সাথে বাংলাদেশে কম্পেয়ার করলে হবে না, কারণ কানাডাতে তারা বছরে একটা ফসল করলে তাদের এনাফ, কারণ তাদের জমি অফুরন্ত, লোকবল নেই। তারপরও তারা প্রতি 3 বছর পর পর জমি চেঞ্জ করে, আবার এটাকে 3 বছর জন্য ফেলে রাখে। কিন্তু আমার তো জমি নেই, আমাকে চাষ করতে হচ্ছে। এবার আমার দেশের কৃষিটা যদি আমি কম্পেয়ার করি ভারতের কৃষির সাথে, সো আপনি যদি 70 থেকে 80, 90 পর্যন্ত দেখেন বা 2000 পর্যন্ত দেখেন, আমার বাংলাদেশের টোটাল কৃষিটাই কিন্তু ইন্ডিয়ার উপর নির্ভরশীল ছিল। ইন্ডিয়া বীজ দিলে আমার চাষ হতো, ইন্ডিয়ার কেমিক্যাল না আসলে আমার চাষ হতো না। কিন্তু এখন কিন্তু আমার ওই অবস্থা নাই, এখন কিন্তু আমরা অ্যাট পার। এখন আমার দেশের বীজ ইন্ডিয়ানরা চাষ করে, আমার দেশে 12টা ধানের বীজ ইন্ডিয়াতে তারা রিলিজ করেছে অফিসিয়ালি ভালো বলে। আমরাও ইন্ডিয়ান 12টা ধানের বীজ, 12টা ধানের বীজ আজকে ইন্ডিয়াতে অফিসিয়ালি রিলিজ, তারা চাষ করছে। আমরাও ইন্ডিয়ার পাট বীজ ব্যবহার করি, আমরাও ইন্ডিয়ান আমন বীজ ব্যবহার করি। সো কম্পেয়ার যদি আমি করি যে আমার দেশ এবং ইন্ডিয়ার সাথে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক ভালো। ধানের প্রোডাক্টিভিটি আমাদেরটা কিন্তু ভারতের চেয়ে অনেক বেটার, আমরা উচ্চারণ ভালো। আবার যদি আপনি ভুট্টার প্রোডাকশন দেখেন, আমার ভুট্টার প্রোডাকশন কিন্তু সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, আমাদের ভুট্টার প্রোডাক্টিভিটি। তারপরে জমি চাষের যদি দেখেন, বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ার মধ্যে হাইস্ট, যে আমরা মেকানাইজ জমি চাষ কিন্তু আমার 97% জমি এখন চাষ হয় মেশিনের সাহায্যে। বাট হারভেস্টার বা মেশিন আমাদের এখনও কম, বাট আমরা চেষ্টা করতেছি মেকানাইজেশনের জন্য। যেহেতু আপনি এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজ করবেন, আপনি এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি বাড়াতে চাবেন, আপনি পোস্ট হারভেস্ট লস কমাতে চান, সেখানে কিন্তু মেকানাইজেশন ছাড়া এটা হবে না। সুতরাং এটার জন্য এখন খুব জোর দেওয়া হচ্ছে। স্যার আপনি তো অনেকটা ডিপার্টমেন্টে অনেকগুলো সরকারি জায়গায় চাকরি করেছেন, তো এই চ্যালেঞ্জ নেওয়া, চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে না, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন? আমাদের কিন্তু অনেক অফিসারদের দেখি তারা যেমন অফিসে বসে আছে তো আছেই, আমার তো ভাই অফিসে বসে থাকলেই আমার বেতনটা হালাল, আমার তো ফিল্ডে যেতে হয় না। ফিল্ড ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না এই যে আমি বলছি চ্যালেঞ্জটা আর কি। আচ্ছা, চ্যালেঞ্জটা হলো যে আমি যখন চাকরিতে আসার পরে আমি দেখলাম যে আসলে অনেক চ্যালেঞ্জ। আমাদেরকে অফিসাররা বলতেন যে বিটুইন দ্য লাইন্স তোমাকে থাকতে হবে, বেশি করা উচিত নাই, কম করা যাবে না। কিন্তু এটা আমার কাছে কখনোই আমি অ্যাকসেপ্ট করি নাই। আমি বারবারই লাইনের বাইরে গিয়ে কাজ করেছি, এটা আমার একটা কেন জানি মনে হতো। ধরেন আমার সাথে আমার কলিগদের সাথে প্রায় আর্গুমেন্ট হতো। সে একজন লোক একটা কাজে আসলো, তা আসলে ওকে বলে দেওয়া হলো যে ভাই এটা আইনে নেই, আপনি পাবেন না। তা আমি তখন আমার আর্গুমেন্ট এরকম ছিল যে আইনে নাই যদি নাই পায় তাহলে আমি আছি কেন? তাহলে তো আমার যে স্টাফ আছে তার কাছে এনাফ, সচিবালয়ের গেটে একজনের বসাই দিলে হয়, এটা সিস্টেমে নেই, আপনি পাবেন না। আমার দায়িত্ব হলো যে তার আবেদনটায় বা তার যে বক্তব্যটা সেটাতে কোনো জিস্ট আছে কিনা সেটা বিবেচনা করে আইনে কিভাবে ফেলা যায়, না হলে দেওয়া যাবে না। কিন্তু এটা নিয়ে আমার প্রায়শই আমার বন্ধুদের সাথে আমার একটা আর্গুমেন্ট হতো, এবং আমি বরাবরই এই লাইনের বাইরে গিয়ে কাজ করেছি। এবং আমি গর্ব করে বলি যে আল্লাহর রহমতে এই আমার 33 বছর জীবনে আমি যত সিদ্ধান্ত নিয়েছি কোনোটি ব্যর্থ হয়নি, কোনো মিথ্যা হয়নি।
বিফল হয় নাই। আমি লাইনের বাইরে যত কাজই করেছি সাকসেসফুল। আমি যখন ত্রাণে কাজ করি তখন আমার এক সচিব আমাকে বলেছিলেন, খুব জাদ্রেল সচিব সিএসপি, আমাকে বলছিলেন যে আনোয়ার ফারুক তুমি বেশি কাজ করো, আমি পছন্দ করি, কিন্তু সমস্যা আছে। স্যার সমস্যা কি? বলে দেখো তুমি যখন ভালো কাজ করো সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু তুমি যদি কখনো ভুল করো তখনও তোমাকে কেউ প্রোটেকশন দিবে না। সো ইউ ট্রাই টু মেনটেন ইউর লাইফ। আমি স্যার কিন্তু আমার চোখের সামনে একটা অনিয়ম হইলে আমি দেখবো না, একটা লোক বসে আছে তার একটা রিকোয়ারমেন্টস, একটা গরিব লোক, তার আমি সাপোর্টটা দিব না? সে যদি কিছু বলতে চায় বা ওই যে বললেন আমি উড়ে চড়ে গিয়ে কি দেখলাম, আমি সাইক্লোন শেল্টারগুলোতে কি দেখলাম অনিয়ম, আমি তো সেখানে চ্যালেঞ্জটা দেখেছি। সো আমি সবসময় চ্যালেঞ্জের বাইরে গিয়ে চ্যালেঞ্জটা নিয়েছি, কাজ করেছি। এবং আমাকে বারবার অনেক সময় শুনতে হয়েছে বিভিন্ন কটু কথা যে আমি একটু বেশি করি, আমি একটু বেশি মাদকপুরি করি, বেশি কাজ দেখাইতে চাই। অনেক কলিগরা কমপ্লেন করেছে আমার সচিবের কাছে, আমার মন্ত্রীর কাছে বিভিন্ন সময়, কিন্তু তারা আমাকে পজিটিভলি নিয়েছেন, সাপোর্ট করেছেন। স্যার আমি একটা অন্যরকম একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি আমাদের 2 সাবেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, 2 ডেপুটি স্পিকারের সাথে কাজ করেছেন, তারপর আমাদের জাদ্রেল কৃষিমন্ত্রী, তাই না, মতিয়া চৌধুরী, কৃষিবিদ রাজ্জাক সাহেব, এম কে আনোয়ার সাহেব নিয়ে কি সিএস করে না, এরপরে ছিলেন যে কৃষিমন্ত্রী ছিলেন নিজামি। হ্যাঁ, আমি নিজামি সাহেবকে পাই নাই। আমি যখন জয়েন করি তখন এম কে আনোয়ার স্যারকে পেয়েছিলাম। উনি খুব জাতীয় অফিসার ছিলেন, বাট কাজ করা যায়। উনি আবার খুব মেথডিক্যাল, কাজ পছন্দ করতেন, কাজে উনি বিচ্যুতি পছন্দ করতেন না, এটা ওনার একটা ধরন। আর তারপরে আমি বেশি কাজ করার সুযোগ পেয়েছিল ডক্টর সিএস করিম কেয়ারটেকারের সময়। জি স্যার। উনি একজন বিজ্ঞানী মানুষ, খুব সরল মন, উনি চেতেন সহজে কিভাবে উন্নয়ন করা যায়। সো সেই 2 বছর আমি বলবো যে আমি একেবারে পূর্ণ স্বাধীনতায় আমি গিয়ে কাজ করেছি, চাকরি জীবনের স্বর্ণযুগ। আমি একেবারে লাইনের বাইরে গিয়ে কাজ করেছি, যেখানে যেটা করা দরকার করা যায় জোর করে করেছি, বাট সাকসেসফুল করেছি। একটা উদাহরণ দিই আপনাকে, 2007-এ যখন আমাদের চালের ক্রাইসিস, আমরা ভারত থেকে 5 লাখ টন চালের জন্য এলসি খোলা হলো, ভারত আমাদেরকে চাল দিল না। আমাদের এলসি খোলার পরে কিন্তু চালটা আমরা পাইনি। তখন আমাদেরকে জিজ্ঞাসা করলে যে কি করা যায়। আমি স্যার আমার দেশে যে চাল আছে এই স্টকে, এতে অভাব হবে না, নেক্সট ফসল পাবো, কারণ আমাদের এখন 3টা ফসল হয়। সো আগামী বোরোতে আমাকে ফসল উৎপাদন বাড়াতে হবে, আমরা বোরোতে ড্রাইভ দিই। তো বলে কি করা যাবে? আমি স্যার বীজ অ্যাভেলেবেল করতে হবে, কৃষকের সাপোর্ট দিতে হবে, কৃষকদের সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা কি? স্যার আপনি ধানের দাম প্রকিউরমেন্ট প্রাইসটা বাড়াই দেন, 650 টাকা থেকে আমরা 700 টাকা ডিক্লেয়ার করলাম, যে এই বছর 700 টাকা বোরো ধান প্রকিউর করা হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বোরো ধানে নেমে গেলেন। এমনও হয়েছিল যে গার্মেন্টস ফ্যাক্টরি 2 দিন বন্ধ করে দিতে হয়েছিল, গার্মেন্টসের লোক গ্রামে গেছিল ধান কাটতে যাওয়ার জন্য। তো এই যে একটা পরিবর্তন, এই যে একটা সাহস করে করা এবং সিড অ্যাভেলেবল করা এবং ফার্টিলাইজার অ্যাভেলেবল করা ক্রাইসিস মোমেন্টে, সেটা আমরা করেছি। এবং ওই সময় আপনার কিছু কিছু জায়গায় আপনি জানেন যে সারা ক্রাইসিসের জন্য রাস্তাঘাটে মারামারি হয়েছে, সেগুলো কিন্তু আমি আনার ফারুক গিয়ে ব্যক্তিগতভাবে আমাকে পাঠানো হতো, আমি গিয়ে হ্যান্ডেল করেছি। এবং আমরা ওই যে 2007-08-এ যে এই দেশে বাম্পার ফলন হয় বোরোতে, তারপরে কিন্তু আর ফল কমে না। ওই সময়টা কিন্তু অনেক অনাবাদি জমি কিন্তু চাষে আসে। যেমন সিলেট অঞ্চলে মানুষ কিন্তু আগে চিঠি লিখলে লন্ডন থেকে টাকা আসে, কৃষিকাজ করতে চায়, বাধ্য হয়েছিল ওই সময় কৃষিকাজ করতে। উৎসাহিত করি তাদের, আপনারা করেছেন, উৎসাহিত করতে হবে। ওই সময় যারা যৌথ বাহিনী ছিল তারা গিয়ে হেল্প করছে, সবাই মিলে। আমরাই তো সিলেটে গিয়ে অনেক জায়গায় সেমিনার করেছি, বসাইছি যে কৃষিকাজ করতে হবে। সিলেটের লোকজনটা তো আসতে চায় না, ভাই কেন তোমরা এমন করে? তাদের একটা বড় সমস্যা হলো যে আমি থাকি লন্ডন, আমার জমি কার কাছে চাষ করতে দেব, পরে এগুলো দখল সমস্যা হয়ে যায়, এই বিক্রি করে দেয়, এবং প্রচুর জমি কিন্তু ওই 2 বছরে আমাদের চাষের জমিতে চলে আসে, মানে ফেলে রাখা পতিত জমি। তারপরে যদি আপনি বলেন যে আরেকজন নেক্সট, আমি মতিয়া চৌধুরীর সাথে কাজ করেছি, ওনার সাথে এক নাগারে 7 বছর কাজ করেছি। আমি একমাত্র অফিসার যে মতিয়া চৌধুরী আসার পর সিনিয়র লেভেলে আমাকে কৃষি থেকে ট্রান্সফার করে নাই। এর আগের পিরিয়ডে যত সিনিয়র অফিসার ছিল সবাই বদলি হয়ে গেছে, আমি ছাড়া। আমি ওনাকে বলেছিলাম যে স্যার আপনি যদি কমফোর্ট না পেলেন আমাকে বদলি করে দেবেন, না আপনি কাজ করবেন। এবং আমি মনে করি যে 7 বছর আমি এখানেও আমি একদম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করেছি। উনি আমার উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলেন, এবং ওনার যেটা ভালো দিক ছিল যে উনিও খুব অনেস্টি পছন্দ করতেন আর কাজ পছন্দ করতেন। সো আমারও একই চাওয়া ছিল যে আমি স্যার আমি অনেস্টলি কাজ করতে চাই এবং আমি কাজ করতে চাই, আমি যেটা বুঝি সেটাই করব, যেটা বুঝবো না সেটা করব না। এবং উনি আমাকে বলতে পারেন যে উনি প্রায় সময় আমাকে বলতেন যে আমি তো আপনার উপর ডিপেন্ড করি, আমি সচিবের কাছে জানতে চাইব না, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই, আপনি আমাকে বলবেন। এবং উনি আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, পূর্ণ সম্মান দিয়েছেন, এবং আমি ওই 7 বছরও আমি খুব এনজয় করেছি। সুতরাং এই 11 বছর কৃষির আমি খুব দাপটের সাথে কাজ করেছি। আমি তো সচিব প্রমোশন পাই না, জয়েন্ট সেক্রেটারি ছিলাম বা রিসার্চ সেক্রেটারি ছিলাম, বাট আমি সচিবের চেয়ে বেশি কাজই করেছি। আমি মনে করি যে আমার সেই সুযোগটা ছিল এবং সবাই আমার কাছে ডিপেন্ড করেছেন, আমি কাজ করেছি। স্যার
আমি জানি, এবং আমরা আপনার মাধ্যমে কিন্তু আমরা সাংবাদিকরাও বিভিন্ন দেশের কৃষির কার্যক্রম দেখার জন্য গিয়েছি, যেটা আপনি বিভিন্ন কোম্পানিকে বলে আমাদের ভিসা এবং টিকিটের ব্যবস্থা করেছেন, বিশেষ করে চীন, ইন্ডিয়া, থাইল্যান্ড সহ অনেক, আমি তো 3 জায়গায় গিয়েছি। এই যে স্যার, যে কৃষির উন্নয়নে মিডিয়ার ভূমিকা এবং ইন্টারন্যাশনালি আমরা গিয়ে দেখে এসে মানুষকে বোঝানো, এটা স্যার আপনার মাথায় কেন আসলো? এটা আসলে এই কারণে দেখেন, আমাদের কৃষি উন্নয়নের পিছনে প্রধান কাজটা করে আমাদের গবেষকরা, নতুন নতুন জাত উদ্ভাবন করে, প্রযুক্তি উদ্ভাবন করে। সেকেন্ড হলো যে কারা, আমার এক্সটেনশন ওয়ার্কার, এক্সটেনশন ডিপার্টমেন্ট। বাংলাদেশের একটা ভেরি স্ট্রং এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে। যদিও আমরা বলি যে আমাদের গবেষণা এক্সটেনশনের ভিতরে অনেক সময় মত পার্থক্য আছে, তাদের গবেষণার ধরন নিয়ে এবং এক্সটেনশনের কার্যক্রম নিয়ে, তারপরে একটা ভেরি স্ট্রং ডিপার্টমেন্ট আছে। থার্ড হলো যে আমাদের একটা ভালো প্রাইভেট সেক্টর আছে, যারা এই দেশের কাজ করে, তারা আজকে অ্যাডভান্স করে নিয়ে গেছে। ফোর্থ হলো যে আমাদের পিলার হলো, আমি মনে করি বাংলাদেশের হলো, তারা হলো আমার ফার্মার সোসাইটি, ফার্মাররা, কৃষকরা। কিন্তু বাংলাদেশের কৃষকরা ইউনিক, পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশের মতো কৃষক পাবেন না। তারা, বাংলাদেশের কৃষকরা এতই অ্যাডভান্স যে একটা বন্যা সাইক্লোনের পরে দেখবেন যে 7 দিন পরেই পানি চলে গেলে তারা আবার জমিতে নতুন একটা ফসল নিয়ে নেমে গেছে। তারা কিন্তু সরকারের এই আপনার প্রণোদনার বা সাহায্যের জন্য বসে থাকে না, তারা নেক্সট ডেতে মাঠে নেমে যায়। সো তারা নতুন একটা ফসল নিয়ে চলে আসে। একটা জমিতে কিভাবে 3টা 4টা ফসল করা যায়, এগুলো নিয়ে কৃষক কাজ করে। আমি মনে করি আমাদের ফার্মিং কমিউনিটি এক্সিলেন্ট। এই ফার্মিং কমিউনিটি আছে বলে আজকে আমরা বেঁচে আছি। না হলে এই 8 মিলিয়ন হেক্টর জমি নিয়ে আমরা 17-18 কোটি মানুষের খাবার দেওয়া পৃথিবীর কোনো দেশ পারেনি। এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন, আমরাই পেরেছি। এবং ফিফথ যে সেক্টরটা কাজ করছে এই এগ্রিকালচারটাকে অ্যাডভান্স করার জন্য, সেটা আমি সবসময় বলি আমাদের এই মিডিয়া, সাংবাদিকরা। কারণ এরা যদি এই আমাদের সাকসেস স্টোরিগুলো দ্রুত না তুলতে, এখন সবাই মিডিয়াতে দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, এই সাকসেস স্টোরিগুলো দেখেই কিন্তু কৃষকরা নতুন নতুন প্রযুক্তিতে উৎসাহিত হয়। নতুন, আরে ওই মরিচের বীজটা ভালো, উমুকের ফুলটা ভালো, এর XY ভালো, এর ওয়াইটা ভালো, তখন তাদের মধ্যে একটা চেঞ্জ হয়। এবং কোথাও যদি একটা নেগেটিভ নিউজ আসে, এটাও কিন্তু দ্রুত তারা তখন মাঠে ছড়িয়ে যায়, তখন তারা অ্যালার্ট হয়ে যায়। সুতরাং সাংবাদিকটা, আমি মনে করি যে তারা হলো আমাদের একটা ফিফথ পিলার এগ্রিকালচার অ্যাডভান্সমেন্টে। এবং আমি সবসময় যেটা বলতাম যে যারা কৃষি সাংবাদিকতা করে তাদেরকে আরও ট্রেন করা দরকার, এডুকেট করা দরকার, ডেভেলপ করা দরকার। কারণ সবাই তো আর কৃষি বিজ্ঞান পড়ে আসে নাই। সো কী করলে ভালো হবে, কোন ধরনের নিউজ কীভাবে দেওয়া যাবে, এগুলো তাদের শেখানো দরকার। আমাদের সমস্যা কি জানেন, আপনি সাংবাদিকতা করেন, আপনি একটা নিউজের জন্য গেলেন সরকারি ডিপার্টমেন্টে, ওরা তো আপনি কোনো নিউজের ব্যাখ্যা দিবে না, ভয়ে বলবে না। না, আমি বলি যে ভাই এটা পজিটিভ রিপোর্ট করলে স্যার হেল্প করে না। হ্যাঁ, না করতে চায় না, এটা হলো একটা সমস্যা। চিঠি দেন, কার কাছে আসছেন, কি করবেন, নিউজটা প্রপার আসে না প্রপার। আমি কিন্তু সবসময় সাংবাদিককে আমি ওপেন ছিল, আমার দরজা এনি নিউজ আমি সবসময় ফটোকপি করে দিয়েছি, ভাই নিউজ করেন, আই ডোন্ট কেয়ার। কারণ আপনি যত নেগেটিভ নিউজ করবেন আমার তত সুবিধা হবে, আমি জানতে পারবো আমার কোথায় ভুল আছে। সুতরাং আমার মনে করি সাংবাদিকদেরকে আরো বেশি ট্রেন করা দরকার, ডেভেলপ করা দরকার, এডুকেট করা দরকার। আর পাশাপাশি আমি সবসময় সাংবাদিকদের বলতাম যে এমন কোনো নেগেটিভ নিউজও করবেন না, আপনি দেখবেন যে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কার হয়, যাতে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়। হয়তো আপনি এমন একটা নিউজ করলেন যে তরমুজ নিয়ে, যে তরমুজে ওষুধ, তাহলে হবে কি এই বছর তরমুজ বিক্রি হবে না, কৃষকের ক্ষতিগ্রস্ত। বাট এই নিউজটাই যদি আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে নেগেটিভ নিউজ করেন যে একদল অসাধু ব্যবসায়ী তরমুজ দিয়ে তামাশা করে এদেরকে ধরা উচিত, তাহলে কিন্তু আর ওই কৃষকের উপর আঘাত হয়ে যায় না। সো এটা একটা শিখার ব্যাপার। অনেক হয়তো বুঝেন না এই বিষয়টা যে আলটিমেট কি হয়। আপনি দেখেন 2007 সালে মনে আছে কিনা যে আমে ফরমালিন নিয়ে নেগেটিভ নিউজের কারণে আম চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। আমরা সেটা চ্যালেঞ্জ করেছি যে আমে তো কখনোই ফরমালিন দেওয়ার কথা না, ফরমালিন কোনো ইউজ হয় না। এটা কে কিভাবে আসছে, কি যন্ত্র দিয়ে আপনি মেজার করেছেন, পরে দেখা গেছে যন্ত্রটাই ডিফেক্টিভ। সুতরাং এই যে ভুল তথ্যগুলো আসলে কিন্তু আমাদের কৃষক সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমাদের এই সাংবাদিকতা ডেভেলপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরা না হলে কিন্তু হবে না। স্যার, আমরা এখন আপনার আরেকটু ব্যক্তিগত কিছু জিনিস জানতে চাই, যে আপনি কোন স্কুলে বা কলেজে পড়াশোনা করছেন যদি একটু বলতেন। আচ্ছা, আমার জন্ম কুমিল্লা শহরেই। আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা করতেন। সো আমার কুমিল্লা শহরে জন্ম। আমার প্রাইমারি স্কুল কুমিল্লা মডার্ন স্কুল পড়েছি 5 পর্যন্ত। 6 থেকে পড়েছি কুমিল্লা জেলা স্কুল এবং ইন্টারমিডিয়েট করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এই শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। সেখানে আমি ফাইন্যান্স থেকে মাস্টার্স এবং অনার্স এবং মাস্টার্স করেছি। আমার দুটোই রেজাল্ট ভালো ছিল এবং মেট্রিক SSC তো ইন্টারমিডিয়েটও ভালো ছিল। তো এই পাস করার পরেই ওই যে বললাম বিশ্ববিদ্যালয়ে চাকরি অথবা BSRS ছিল, ওইটা শেষ করে আমি 1982 সালে রেগুলার BCS আমি কমপ্লিট করি এবং তার মাধ্যমে আমি চাকরিতে চলে আসি BCS এ। তো এখন BCS এ আসার পর যেটা হয়েছে যে ফরেন ট্রেনিং, তো আমি একটু আগে বললাম যে আমি দুটো ফরেনের বড় ট্রেনিং লং কোর্স করেছি। একটাতে আমি
মাস্টার্স করেছি ইউএসএ থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, আরেকটা করেছি আমি স্যার আপনি যখন পড়াশোনা করতেন আপনার তো জীবনে অনেক বন্ধু ঘটে গেছে, বন্ধুদের নিয়ে যদি কোনো স্মৃতি আমাদেরকে একটু বলতেন। আমি আমি খুব ফ্রেন্ডলি, আমি খুব ইজি গোয়িং পিপল, আমার বন্ধুদের সাথে সম্পর্ক খুবই ভালো। আমাদের একেবারে যদি বলেন যে প্রাইমারি স্কুল আমাদের একটা গ্রুপ আছে, তাদের সাথে আমাদের নিয়মিত বসা হয় এখনও। আমাদের কুমিল্লা জিলা স্কুল আমরা 73-তে এসএসসি পাস করেছি, আমাদের একটা গ্রুপ আছে, তাদের সাথে আমরা মাসে অন্তত একবার বসি, এখনও বসে আড্ডা মারি, পিকনিক করি, বেড়াতে যাই। ভেরি স্ট্রং আমাদের একটা গ্রুপ আছে। আমার এই কলেজ গ্রুপটা কম, কারণ কলেজটা 2 বছর তো, কিন্তু ওই স্কুল গ্রুপটা এখনও আছে। ইউনিভার্সিটি গ্রুপ সেখানেও খুব স্ট্রং। আমি আমাদের অ্যালামনাই কুমিল্লা জিলা স্কুল আমরা অ্যালামনাই করেছি, সেটার আমি জেনারেল সেক্রেটারি, এবং আমার ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সের অ্যালামনাইয়ের আমি জেনারেল সেক্রেটারি। তো সুতরাং বুঝতে পারেন যে আমি এদের সাথে খুব জড়িত, এখনো আমি সম্পৃক্ত। ছোটবেলার কোনো বন্ধু আছে যে স্মৃতিগুলো এখনো মনে পড়লে খুব ভাবিয়ে তোলে? আছে আছে, অনেক বন্ধুদের সাথে কত দুষ্টামি করেছি, বান্ধবী করেছি, এগুলো তো থাকবেই। ওই বয়সটা তো আর মজার বিষয় না, কারো গাছে ঢিল মারা, কারো ফল পেরে খাওয়া, এগুলো তো খেলাধুলা করা, এগুলো তো ভাই থাকতেই হবে। ছোটবেলায় আপনি কেমন ছিলেন? এমনিতে আমি একটু শান্ত প্রকৃতির ছিলাম, বাট আমার খেলাধুলা খুব পছন্দ করতাম, স্পোর্টসের প্রতি আমার এটা খুব ভালো লাগছিল। আমার বাবার সাথে আমাদের টিভি ছিল না, রেডিও ছিল না এত বেশি, সুতরাং আমাদের খেলাধুলা করা, আউটডোর স্পোর্টসটাই ছিল ভালো। আপনাকে নিয়ে আপনার বাবার স্বপ্ন কি ছিল? আমরা 10 ভাই বোন ছিলাম, তো বাবা এত স্বপ্ন নেওয়ার সুযোগ পাইছে কিনা জানি না, তবে আমার খুব দুর্ভাগ্য, আমার বাবা খুব অল্প বয়সে মারা যান। আমি যখন ছাত্র ইউনিভার্সিটি পড়ি তখন মারা যায়। বাট ওই সময় আমার বাবার একটা কথা মনে আছে, যখন আমি অনার্স পাস করি, আমার ফার্স্ট ক্লাস হয়, খুব ভালো রেজাল্ট হয়, আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান টেলিগ্রাম করে আমার বাবাকে কনগ্রেচুলেট করে, সো হি ওয়াজ সো হ্যাপি। ঠিক ওই সময় উনি অসুস্থ ছিলেন, তো ওই সময় আমি আবার একটা চাকরি দরখাস্ত করবো কিনা জিজ্ঞাসা করলাম, যে কৃষি ব্যাংকে তখন লোক নিচ্ছে অফিসার। তাই বললাম যে বাবা আমি কি দরখাস্ত করবো, চাকরি করবো কিনা, মাস্টার্স না করলে কি হবে। তা আমার বাবা বলেছিলেন যে না, তোমার অনার্স ভালো হয়েছে, তুমি মাস্টার্স করো, তাহলে তোমার চাকরির জীবন অনেক প্রসারিত হবে, তুমি বড় চাকরি করতে পারবে, কেন লেখাপড়া নষ্ট হবে, 1 বছর কষ্ট করে হয়ে যাবে। এটাই বাবার অ্যাডভাইসটা ছিল আর কি, যে তুমি লেখাপড়া করো, মাস্টার্স করো, তারপরে দেখবে না। আর আমাদের কিন্তু ওই সময়ই দিনে আমার ফাদার মারা যান। আচ্ছা, এবার একটু আপনার পরিবার। আরেকটা ছিল বলে আমার বাবার সম্পর্কে, আমার বাবা কিন্তু অত্যন্ত শিক্ষা অনুরাগী ছিলেন। উনি কিন্তু গ্রামে জন্ম, ওনার দাউদকান্দিতে, এবং গ্রামে লেখাপড়া করেছেন, এবং প্রথম জীবনে উনি স্কুলেই শিক্ষকতাতে শুরু করেন। কিন্তু উনি ওই স্কুলে শিক্ষকতা করতে গিয়ে ওনার যে শিক্ষা, যে গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার স্কোপ খুব কম। ওই সময় তো বর্ষাকালে গ্রামের ছেলেরা স্কুলে যেত না, মেয়েদের তো সুযোগে নেই। আপনি যদি দেখেন আমার যে গ্রাম, আমাদের আশেপাশে 5 গ্রামে 70 সালের আগে আপনি কোনো মেয়ে এসএসসি পাস করেছে দেখা যায় না। 4-5 পাস করলে তারপরে বিয়ে হয়ে যায়। তখন উনি এই আমাদের গ্রামে প্রথমে একটা প্রাইমারি স্কুল করেন, দেন জুনিয়র হাই স্কুল, পরে একটা হাই স্কুল করেন, যেটা এখনও আছে। আর এখন যদি আপনি আমাদের গ্রামে যান, প্রতি ঘরে ঘরে বিএ পাস, আই পাস মেয়ে পাবেন, মেয়েদের পাবেন, ছেলে তো অবশ্যই পাবেন। ওই স্কুল থেকে পাস করে আর্মি অফিসার, ডাক্তার, বিসিএস, অনেক ক্যাডার ছেলেও আছে। তার মানে এটা গ্রামের স্কুলও এখন হয়। সুতরাং এই জিনিসটা আমার বাবার ছিল, যে লেখাপড়ার প্রতি একটা দুর্বলতা ছিল। বাবারটাকে আপনি কন্টিনিউ করে আপনি কি কি করছেন যদি বলেন? আমি ওই স্কুলের সাথে আছি, আমি এখনো ওই কমিটির সাথে আছি, এটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছি, এডুকেশন সিস্টেমটাকে আরো কত ভালো করা যায় কাজ করি। মানে গ্রামের উন্নয়নের জন্য কি স্যার? গ্রামে আছে, অবশ্যই যাই, আমি গ্রামের সাথে আমার যোগাযোগ খুব ভালো আছে। 2টা কাজ করেছি আমি, একটা তো শিক্ষা প্রতিষ্ঠান আছি, বাট এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে বেস করে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। যেমন একটা প্রোগ্রাম আমরা করি প্রতি বছরই, একটা আপনার বৃক্ষ মেলা করি, মানুষকে যে কৃষিতে উৎসাহিত করার জন্য। যে আমি কৃষিতে জয়েন করার পর যেটা দেখলাম, গ্রামে গিয়ে তারা যে সমস্ত বীজ ব্যবহার করতো, সে আলুই যদি দেখি, যে জিজ্ঞাসা করলাম ভাই তোমরা কোন জাত আলু চাষ করো, তখন তারা বলে যে মুলটা, তারা মালটা বলতো, মুলটা বলতে পারতো না। তা আমি এসে আবার বিডিসে খবর নিলাম, স্যার এটা তো অনেক পুরনো জাত, ফলন অনেক কম। তা আমি বললাম ভাই তোমরা এটা করো কেন, চেঞ্জ করো। বলে যে না, আমাদের ভালো জাত পাইবো কোথায়। তখন আমি তাদের জন্য ডায়মন্ড এবং নতুন নতুন ভ্যারাইটি নিয়ে গেলাম। এখন দাউদকান্দি কিন্তু আলু সব নতুন ভ্যারাইটিগুলো চাষ হয়। ভুট্টা দাউদকান্দি চাষ করাই শিখে নেই। আমি প্রথম ভুট্টা বীজ নিয়ে নিজের জমিতে চাষ করে দেখালাম যে এইভাবে ভুট্টা চাষ করতে হয়। এখন ভুট্টা চাষে দাউদকান্দি ওয়ান অফ দ্য হাইয়েস্ট এরিয়া কাভারেজ। তারপরে মনে করেন যে নতুন নতুন এই যে সবজির চাষ দাউদকান্দিতে এখন প্রচুর হয়। তো এগুলো হলো যে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য প্রযুক্তি নিয়ে যাওয়া, কৃষকদের সাথে বসা, ডেমনস্ট্রেশন করা, প্রচুর কাজ করেছি। স্যার আমরা একটু পারিবারিক কিটা শুনতে চাই, যে কয় ছেলে মেয়ে, ভাবি, কে কি করেন? আমার পারিবারিক তো আমার ছেলেরা, 1 ছেলে 2 মেয়ে ছিল। ছেলে বড় হয়েছে, সে বাংলাদেশ থেকে বিবিএ পাস করে নেদারল্যান্ড গিয়েছে, মাস্টার্স করেছে, এখন সেখানেই আছে, জব করার জন্য খুঁজেছি, গতবারে পাস করেছে।
আমার দ্বিতীয় মেয়ে সে এখান থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করে ইংল্যান্ড গিয়েছে, সে ওখানে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছে, সে এখন ওখানে আছে কাজ, এই গতবারই পাস করেছে, এখন হয়তো চাকরি পাবে নাহলে চলে আসবে। আর ছোটো মেয়েটা সে ছিল হংকংয়ে পড়তে গিয়েছিল আগে, সে ওখানে গ্র্যাজুয়েশন করেছে ইকোনমিক্সে, খুব ভালো রেজাল্টও করেছে এবং এখন সে ওখানে নতুন জব করেছে, হংকং স্টক এক্সচেঞ্জে চাকরি করছে। ছেলে মেয়েদের কি বিবাহ? আমার একটা মেয়ের শুধু বিয়ে হয়েছে, বড় মেয়েটার বিয়ে, ছোটটার বিয়ে হয়েছে আগে, ছোটটার বিয়ে আগে হয়েছে। আমি হ্যাপি, কারণ সে যেহেতু বাইরে থাকে তার টেক কেয়ার করার জন্য আমার সুবিধা। ভাবি কি কোনো জব করেন? না না না, উনি একেবারে বাচ্চাদের নিয়ে টেক কেয়ার। স্যার আমরা কি মানে পারিবারিক ভাবে বিবাহ নাকি প্রেম? পারিবারিক ভাবে। ছাত্রবাসে প্রেম করেন? আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলেন, ভালো স্টুডেন্ট ছিলেন। সাহস পাই নাই, সুযোগ হয়নি, তা না, সাহস পাইনি আর কি। তখন মনে হয়েছে দায়িত্ব নেওয়ার মতো পারবো কিনা। সম্পর্ক অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই সিরিয়াস হওয়ার মতো সুযোগ ছিল না আর কি। স্যার আপনি অবসর সময় কিভাবে কাটান? অবসর তো দুইটা, একটা অবসর যে এখন তো আমি বলতে পারেন যে আমি 16 সালেতে রিটায়ারমেন্টের পরে এখন আরো বেশি বিজি, এখন আমি অপশন নেই। এখন অপশন নেই দুইটা কারণে, যে আমি যেহেতু এগ্রিকালচার শুরুতে বলেছিলাম যে 11 বছর কাজ যা করেছি তারপরে এখন আরো বেশি করছি, কারণ এগ্রিকালচার সেক্টরের বিভিন্ন ইস্যুস নিয়ে আমি ডায়ালগ করি, সেমিনার ওয়ার্কশপে বক্তব্য দিই বা নিজেরও বক্তব্য রাখি, প্লাস বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সাথে কাজ করছি। আমি যেমন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাথে কাজ করছি ওই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছি অ্যাজ এ অ্যাডভাইজার, এই যে আমাদের আজকে অফিসে যেখানে দেখছেন যে এদেরও আমি অ্যাডভাইজিং সাপোর্টটা দিই। তারপরে আমি আরেকটা সেক্টর নিয়ে কাজ করি, যে আমরা মনে করি যে আমাদের দেশে আমরা অনেক খাদ্য উৎপাদন করলেও সেই খাদ্যটা কতটুকু নিরাপদ, সেফটি নিয়ে আমরা বলতে পারছি না। সো নিরাপদ খাদ্য নিয়ে আমাদের একটা সিভিল সোসাইটি গ্রুপ আছে, বি সেফ ফাউন্ডেশন, আমি সেটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওদের সাথেও আমি রিটায়ারমেন্টের পর ফুল টাইম কাজ করছি। এগুলো হলো যে কাজ করার উদ্দেশ্য হলো যে আপনার বাংলাদেশের এগ্রিকালচারে যারাই কাজ করেন আমি তাদের সাথেই সাপোর্ট দিতে চেষ্টা করি। এর বাইরে আমি বেশ কিছুদিন বলতে পারেন রিটায়ারমেন্টের পর কনসালটেন্সি কাজ করেছি, ইউএসএইডের প্রজেক্টগুলোর সাথে যারা কৃষি নিয়ে কাজ করেন, ওরা একজন এক্সপার্ট হিসেবে সবসময় আমার পরামর্শ নিতেন। এই মুহূর্তে প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে। আরেকটা প্রজেক্ট ছিল আমাদের ফার্মিং ফিউচার, ওদের আমি অ্যাডভাইজারে কাজ করেছি। সুতরাং এই কৃষি সেক্টরে যারাই কাজ করতে চায় আমাকে ডাকে, আমি তাদের সাথে যাই। মোস্টলি মানে এটা হলো আমার একটা সম্মানের জায়গা বলে আমি মনে করি, আমার একটা পেশান এগ্রিকালচার সেক্টরটা। 33 বছর গভর্নমেন্টের, তারপরে বর্তমানেও কাজ করে যাচ্ছেন এগ্রিকালচার নিয়ে। এখন আমাদের দেশে এগ্রিকালচারের ভালো কাজ বা যে যে পেশায় কাজ করুক না করার পরে কিছু সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, বিজনেস বলে অর্জন, পদক পাওয়া, যদি এই বিষয়টা একটু বলতেন। 21 পদক, স্বাধীনতা পদক, কৃষি পদক। পদকটা সরকারের খুব গুরুত্বপূর্ণ, মানুষকে উৎসাহিত করে। যেমন কৃষি পদকটা আমরা কৃষিতে থাকতে চালু করেছি, আরো স্ট্রংলি চালু করেছি, এত বছর দিয়েছি এবং এখনো দেওয়া হচ্ছে, এটা ইজ গুড। আমি হয়তো ব্যক্তিগতভাবে পাই নাই, এটা বিভিন্ন কারণ থাকতে পারে, বাট এটা নিয়ে আমি এতে কোনো আফসোসও করি না বা কোনো ফিলও করি না। বাট আমি মনে করি যে আমার সাকসেসটা হলো যে আমার কাজের দ্বারা উন্নয়নটা হয়েছে কিনা। যেমন আমার কাজের দ্বারা উন্নয়ন হয়েছে, যেমন আমি যাদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি, যদি আপনি বলেন মিডিয়া সেক্টরে, বাংলাদেশের মিডিয়াতে যারাই কাজ করছেন, প্রিন্ট ইলেকট্রনিক সবার সাথে আমার পরিচয়, তারা সবাই আমার সাথে পরামর্শ করে। সো এটাই আমার একটা স্বীকৃতি। দ্বিতীয়টা হলো যে আমার এদেশের কৃষক যারা কৃষিকাজ করে, যারা আমাকে চেনেন, তারা আমাকে ভালোবাসেন, এটাই আমার স্বীকৃতি। আমি যাদের জন্য কাজ করেছি, সো আমি কখনোই অ্যাওয়ার্ডের জন্য কাজ করেছি আমি এটা বলবো না, আমি যেটা ভালো ভালোবেসে কাজ করেছি এবং আমার সাকসেসের কারণে আজকে আমি এই সেক্টরে, প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক সেক্টর বলেন, ফার্মিং কমিউনিটি বলেন, মিডিয়া বলেন, সবার কাছে অতি পরিচিত এবং একজন সবাই আমাকে একদম ভালো হিসাবে জানে না, এতটুকু আমার বিষয় আছে না। ভালো হিসেবে না ডাকলে যত এগ্রিকালচার মানে প্রকল্প আছে, প্রতিষ্ঠান আছে, সবাই কিন্তু আপনাকে ডাকে। আমাদের যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম হলে কিন্তু আপনাকে আমরা পাই। এটা কিন্তু আমাদের আর পার্সোনাল লাইফে, যেমন আমাদের জিটিভিতে কৃষকের ঈদ আনন্দ নামে একটা অনুষ্ঠান করতাম, তো আপনার গ্রামে গিয়ে কিন্তু আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। জি জি, সেইখানে ওই দিনে কিন্তু আমি দেখেছিলাম যে আপনি একদিন সব মানে টোটাল অনেক মানুষজন আসছিল, সেই মানুষজন সবাইকে আপনি গাছ দিয়েছিলেন, স্টুডেন্টদেরকে। এবং ওইটা আমি আমার ধরেন আমার একটা বড় সাকসেস কি, আমি যখন কৃষিতে জয়েন করার পর আমি গ্রামে একটা খামার করেছিলাম, তখন বুঝতাম না, নিজে নিজে করতাম। বাট বীজ উইংয়ে জয়েন করার পর থেকে আমি এটাকে একটু মডার্ন করার চেষ্টা করি, নতুন নতুন ভ্যারাইটিগুলো কি কেন হচ্ছে না। তা আমার তখন মনে হলো যে যেমন রাজশাহীতে আম হলে গোপাল ল্যাংড়া, কুমিল্লা হবে না, কি ডিফারেন্ট। তখন আমি সাতক্ষীরাতে কিছু আম গাছ নিয়ে, ফল গাছ নিয়ে আমার বাগানে রোপণ করি এবং যখন ফল আসতে শুরু করলাম, দেখলাম অ্যাজ ইট ইজ কোয়ালিটি।
এবং আমি ওখান থেকে একবার মতিয়া চৌধুরী মন্ত্রী হওয়ার পর ওনাকে আমি 10টা আম প্রেজেন্ট করেছিলাম যে স্যার আমার বাগানের আম আপনি খেয়ে কমেন্ট করবেন। উনি বিশ্বাসই করতে পারেন না যে আমার বাগানের আম, ভাবছেন যে আমাকে স্ট্রেট বলেছেন যে কোত্থেকে কিনে আনছেন, কার থেকে সংগ্রহ করেছেন। অনেকে করে করে আমি বলি না স্যার আমার বাগানেরই, আপনার তো যাওয়ার কথা ছিল বৃক্ষ মেলায়, তখন উনি বলেন যে আমি শনিবারে যাব। তো উনি শনিবারে গেছেন, আমার বাগান দেখছেন, আমার গাছ দেখে উনি অভিভূত হয়েছেন এবং উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো কৃষিবিদ না, কেন করলেন? তাই আমি বললাম স্যার গাছ লাগাইতে কৃষিবিদ হইতে হয় না, গাছ লাগাতে হলো আমার এটা নেশা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, আর কৃষিবিদের কাছ থেকে তো আমি সায়েন্সটা জানতেই পারি। এবং তখন উনি দেখেছেন যে আমি কৃষকদের সাথে আমার ইন্টারাকশন, ফার্মিং কমিউনিটির সাথে আমার মেলামেশা এবং কৃষকদের কীভাবে উৎসাহিত করি, ওই যে ওনার একটা কনফিডেন্স যে আমি কৃষিটা নিয়ে চেষ্টা করি, চিন্তা করি, ওইটাকে উনি খুব মূল্যায়ন করতেন। এবং আমি সেটা প্রমাণ করেছি বলেই তারপরে যেটা হলো যে আমরা প্রতি বছর যে প্রায় 1 কোটি আমের চারা দিই, আমরা দেখবেন যে সারা দেশে আমের চারা বিতরণ শুরু করলাম। এখন হিল ট্র্যাক্সে আপনার অনেক বেশি আম হয়, যেটা কেউ চিন্তা করে না যে হিল ট্র্যাক্সের আম প্লেনল্যান্ডে আসবে। হিল ট্র্যাক্সে এখন লিচু হয়। তো এই যে পরিবর্তনটা, এটা আমি মনে করি যে এটা আমার একটা সাকসেস, যে আমরা তো উৎসাহিত করেছি। আমি নিজে যখন প্রমাণ পেয়েছি হয় তখন করা যায়। এবং আমি ডিজিসির থাকতে আমি প্রতি বছরই বিভিন্ন অন্তত 15-20টা আলুর জাতের ট্রায়াল করেছি আমার জমিতে। ট্রায়ালটা কেন করতাম? যে ঠিক আছে কোম্পানি বললো আসলে কতটুকু হয়, কৃষক অ্যাকসেপ্ট করে কিনা, এবং আমার ট্রায়ালটা মূল্যায়ন করতো কিন্তু কৃষক, কোম্পানি না। আমি কৃষকদেরকে ডাক্তার বলে দেখো তো ভাই কোন আলুটা ভালো, কেন চলবে, কোনটা চলবে না। তো ওরা যেটা বলতো যে এটা ভালো এই কারণে ভালো, কারণ তাদের চয়েসটাও একরকম। যেমন লাল আলু নদীর ওই পারে চলে, এই পারে চলবে না। চিটাগাঙ্গের মানুষ গুল আলু পছন্দ করে, কুমিল্লার মানুষ লম্বাটা পছন্দ করে। কোনটা দেখতে কিরকম, কোনটা স্বাদ কিরকম, কোনটার স্টোরিং ক্যাপাসিটি কিরকম, এগুলো কিন্তু অনেক বিষয় আছে, অনেক টেকনিক্যাল এই জায়গাটাতে। স্যার আমরা কিন্তু একটা দীর্ঘ আলোচনা করছি। আমার এখন স্যার আমাদের বর্তমানে সরকার আছে, সামনে নতুন সরকার আসবেন, যে সরকার আসবেন ভালো সরকার আসবেন, জনগণের রায় নিয়েই আসবেন, জনগণের তো যে সামনের যে সরকার, সেই সরকারের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের অনেক কিছু চাওয়া আছে, অনেক কিছু। আর আমার কথা হলো যে আপনি যেহেতু দীর্ঘ বছর গভর্নমেন্টে ছিলেন, আবার এখনো কাজ করে যাচ্ছেন, আপনার পরামর্শ কি যদি আমার নেক্সট গভর্নমেন্টের কাছে যে কোন কোন সেক্টরগুলোতে কাজ করলে? নেক্সট গভর্নমেন্টের কাছে চাওয়াটা তো অনেক পরে, কিন্তু এই সরকারের কাছে আমাদের অনেক বেশি চাওয়া উচিত। একটু বলেন সেটাও শুনি। কারণ এই যে এই জুলাই বিপ্লব বলেন, জুলাই আন্দোলন বলেন, এত শহীদ, এত পরিবর্তন, স্বৈরাচার পতনের পরে আমরা যে সরকারটা আসছিল, আমরা ভাবছিলাম এই সরকারটা প্রো পিপল সরকার হবে। সরকারে যারাই অ্যাডভাইজার সবাই মানুষ নিয়ে কাজ করেছেন, কোনো ব্যবসায়ী নিয়ে কাজ করেননি, কিন্তু তারা কিন্তু কৃষিটাকে সেইভাবে মূল্যায়ন করেনি। যেটা আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন। আমরা কৃষিতে কোনো সংস্কার কমিশন পাইনি। অথচ কৃষির যে আপনি প্রথমে বললেন যে সমস্যা কি, সমস্যাগুলো উত্তরণের জন্য যারা কাজ করবেন, যে কৃষকরে যে মিনিমাম প্রাইস দেওয়ার জন্য কমিশন করা বা তাদেরকে মার্কেটিং সিস্টেম কীভাবে ডেভেলপ করবেন, এই সংস্কারের জন্য করবেন, রিসার্চের সমস্যা কি, এক্সটেনশনের প্রবলেম কি, পাবলিক প্রাইভেট রিলেশনটা কীভাবে বাড়ানো যায়, বিএডিসিকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, পাবলিক সেক্টর প্রতিষ্ঠান, এইগুলো নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি। এটা একটা দুর্ভাগ্য। দ্বিতীয়ত হলো যে এগ্রিকালচারটার কারণেই বাংলাদেশ সার্ভাইভ করে আছে গত 20 বছর যদি আপনি বলেন। সেখানে এগ্রিকালচারে আমরা একটা অ্যাডভাইজার পর্যন্ত পাইনি নিয়মিত। যিনি আছেন উনি হয়তো এক্সপার্ট হতে পারেন, কিন্তু উনি তো হোম মিনিস্ট্রি নিয়ে ওনার অনেক সমস্যা। কারণ জুলাই বিপ্লবের পরে পুলিশদেরকে সুসংহত করা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক ছিল, সেখানে উনি এগ্রিকালচারটাকে কাজ দিতে পারছেন না। এবং এগ্রিকালচারের সিনিয়র লেভেলে যারা অফিসিয়াল আছেন তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা আছে। সেই জায়গায় কিন্তু আমি একটা হতাশ হয়েছি। আরেকটা হতাশ হয়েছে যে আমার চিফ অ্যাডভাইজার স্যার সারা বিশ্বে উনি যে বক্তৃতা দেন, ওনার যে এন্টারপ্রেনারশিপ নিয়ে ওনার যে আইডিয়া, বিজনেস, সোশ্যাল বিজনেস, সেইটা তো আমরা কৃষিতে হওয়া দরকার ছিল। এটা যদি উনি একটু শুরু করে যেতে পারতেন তাহলে হয়তো পরবর্তী গভর্নমেন্ট এগিয়ে নিতে পারতো। এই জায়গাটা আমরা নতুনত্ব আসতে পারতো। এখন নেক্সট গভর্নমেন্ট কি হবে, নেক্সট গভর্নমেন্টগুলো তো আগেও এই গভর্নমেন্ট চালিয়েছেন, তো ওনারা হয়তো ওনাদের মতো মন্ত্রী আসবেন, আগের ধ্যান ধারণায় চলবেন, বাট একটা নতুন যে ধারণা যেটা এই সরকারের কাছে আমরা পেতে পারতাম সেটা কিন্তু আমরা পাই না। স্যার যেমন এই লাস্ট 2025 সালে আলু এবং পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কিন্তু যারা চাষি তারা তো মরে গেল, আজকে আত্মহত্যা করতে হলো, সেখানে সরকার নির্বিকার, কোনো তার ভূমিকা নেই। এটা তো কেন হবে রে ভাই? এই সরকারের কাছে আমরা আশা করি না। আমি সেই জন্য বললাম, আমরা বললাম, আমার বক্তব্য হলো যে এটা প্রো পিপল সরকার হবে। ঠিক আছে, ওরা ইলেকশন করে আসে নাই, ওদের নির্বাচনী ম্যান্ডেট ছিল না, কিন্তু তার তো একটা কমিটমেন্ট ছিল। সে তো এই কাজটাই করে আসছে গত 50 বছর ধরে দেশে, তাহলে সে কেন বুঝবে না এটা কৃষকের কষ্টটা? তাছাড়া তার মন্ত্রণালয় সবাই তো এই লাইনে আছে, তো সেই জায়গায় কেন তাকে আমরা পাই না? এটা হলো আমার একটা আপত্তি। আর পরবর্তী সরকারের কাছে আমার একটাই বক্তব্য থাকবে, সেটা হলো যে দেখেন বাংলাদেশটা টিকে আছে এই গরিব কৃষকের জন্য। সো আপনি যেটাই সিদ্ধান্ত নেন, যেটাই পলিসি করেন, যেটাই অ্যাকশন নেন,
আপনাকে ভাবতে হবে যে কৃষকের কি ভালো হয়, কি করলে আমার কৃষক একটু ভালো থাকবে। বিশেষ করে কৃষক আপনার কাছে কোনো অর্থ চায় না, সাহায্য চায় না, বিনা পয়সায় কিছু চায় না। সে কৃষক দুটো জিনিস চায়, একটা হলো যে আপনি বাজারে কোয়ালিটি বীজ এনশিওর করবেন যাতে কৃষক টাইমলি পেতে পারে, সারটা অ্যাভেলেবেল করতে হবে, কীটনাশকগুলোকে আপনার দেখতে হবে সময় মতো যাতে পায়। আরেকটা হলো যে এই কষ্ট করে রোদ বৃষ্টিতে পুড়ে কৃষক যে ফসল উৎপাদন করে সেটা যাতে সেটা ভালো দামে বিক্রি করতে পারে। আপনি দেখেন যে আজকে আমার ফুড মিনিস্ট্রি গত 20 বছর যাবৎ প্রকিউরমেন্ট করে। আরে ভাই, আমার বড়োতে 3.5 কোটি টন ধান হয়েছে, আপনি 1 লক্ষ টন ধান প্রকিউর করবেন, তো 1 লক্ষ বা 1,50,000 টন ধান প্রকিউরমেন্ট করে দেশের কৃষকের কি ভাগ্য উন্নয়ন হবে? এটা তামসা ছাড়া কিছু না। তারপরেও 50% প্রকিউর করতে পারে না। ওয়ারিজ আমার পাশে যদি দেখি ভারতের পশ্চিমবঙ্গ 20% প্রকিউর করে, আর আমি 1%ও প্রকিউর করতে পারি না। তাহলে আমি কৃষকরা হারভেস্ট কালের সময় দাম দিব কোথেকে? আপনি সরকারি দাম দিলেন 1440 1450 টাকা, কৃষক বিক্রি করছে 1000 টাকায়, তাহলে এই যে কৃষকের ক্ষতি হলে এটা কে দেখবে? এটা কি দেখার দায়িত্ব আমার নাই, সরকারের নাই? সরকারের দেখা দায়িত্ব সরকার। এই জায়গায় যদি আপনি এনশিওর করতেন যে যারা ধান বিক্রি করছে 1400 টাকার কমে তাদেরকে আমি পয়সা দেবো দরকার, তাও তোমরা ধান করো, তখন হয়তো কি যে কৃষক আপনার আগামী বছর আর 10 লক্ষ টন ধান বেচে দিতে পারতো, যে অ্যাটলিস্ট আমি মিনিমাম প্রাইসটা পাবো, সরকার যে দামটা করছে আমাকে এই সাপোর্টটা আমি পাবো। এই জায়গাটাতে আমি বলবো যে পরবর্তী সরকার আসলে কৃষকের কথা ভাবতে চেষ্টা করবেন, কৃষকের দুঃখটা বুঝতে চেষ্টা করবেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য পায়। এটা শুধু কৃষি পণ্য না, আপনি পোলট্রিতে যান, ফিশারিতে যান, একই অবস্থা। পোলট্রিতে তো অবস্থা আরো খারাপ। নতুন উদ্যোগ নিয়ে আপনি ব্যবসা শুরু করেন, 2-3টা চালান যাওয়ার পর লস করলে আপনি ব্যবসা ফালাই বিদেশ চলে যাচ্ছেন। পোলট্রিতে কিন্তু প্রতি বছরই 30% উদ্যোক্তা ঝরে যাচ্ছে, কারণ হয় দাম পায় না দাম পায় না, একটাতে দাম পেলে আরেকটা দাম পায় না, এটা মরক হলে তার লস হয়ে গেল। তাহলে এখন সে যে একটা ছোট উদ্যোক্তা, সে যার ক্ষতি হলে তাকে আপনি কি রিকভারি করার সুযোগ দিবেন না? সেই জায়গায় আমাদের কোনো ভূমিকা নাই কেন? এবং পোলট্রিতে আরো বেশি হলো যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মহিলারা, তাদের নিজস্ব জমি না থাকার কারণে ব্যাংক থেকেও ঋণ নিতে পারছেন না, সুতরাং তাদেরকে আপনি ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের কৃষি ঋণ রেখেছেন কিন্তু কৃষকরা কৃষি ঋণ নিতে পারছেন না, লাভটা হলো এবছর আমাদের ডেইরি সেক্টরটাও কিন্তু সামনে যাচ্ছে না, সামনে আগাচ্ছে না। সুতরাং মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে, যেটা আমার বললাম যে এই সরকারের কাছে আমার টার্গেট ছিল যে মাইক্রো লেভেলে যে আমার উৎপাদন প্রডিউসার আছে, আমার যে কৃষক আছে, খামারি আছে, তাদেরকে কিভাবে এই ডেভেলপ করা যায়, তাদেরকে এন্টারপ্রিনারশিপটা কিভাবে ডেভেলপ করতে পারেন। তারা যদি এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করতে পারে, ইন্ডিভিজুয়ালি হোক কমিউনিটি হোক, তাহলে কৃষির উন্নয়ন হবে। স্যার আমি আপনার সাথে আরেকটু অ্যাড করবো, যেমন 23-24 আমাদের লাইভ স্টক প্রাণী সম্পদে গরু মোটাচাকরণের যে বড় বড় ফার্মগুলো গড়ে উঠতেছিল এবং প্রতিনিয়ত একটা একটা করে নতুন গড়ে উঠছে। মানে 25 সালে কিন্তু আমি একটা নিউজও পাই নাই যে একটা বড় কোম্পানি একটা মানে একটা ডেইরি খামার করছে, স্টার্ট করছে বা একটা ফার্মিং খামার। এটা দুইটা কারণে, এটা কিন্তু গভর্নমেন্টের কিন্তু এই জায়গায় এটা কারণ আছে। এখানে বড় কোম্পানিগুলো তাদের টাকা আছে বলে বড় বড় ডেইরি ফার্ম করতেছে, যে লস কভার করছে, কিন্তু ছোট ছোট অনেক লোক এরকম খামারি করে লস করে না। স্যার এবার ছোটরাও লস করছে, এমনকি বড়রাও আসতে হচ্ছে না, নতুন আসতেছে না, যখন দেখতেছে লাভ হচ্ছে না নতুনরা আসে। জি জি আমি এটাই বলছি। হ্যাঁ, ব্যবসায়ী এখন ছোটরাও মার খাচ্ছে, আবার বড়রাও দেখতেছে। এখন যা আসার জন্য ব্যবস্থা সরকারকে করে সরকারের কাজ তো এটাই হবে। সরকার তো ব্যবসা করার দরকার নেই, সরকার দেখবে যে কি করে খামারিরা সার্ভাইভ করতে পারে। আপনার কাছে আমার শেষ করছেন যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বাংলাদেশে হয়তো ভালো কিছু করতে পারেন নাই, তারা কিছু টাকা পয়সা জমায় বিদেশে চলে গিয়েছিলেন সোনার হরিণ ধরতে। কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর কিন্তু স্যার ওই বিদেশে রয়েছে, হয়তো তার কিছু মূলধন নিয়ে বাংলাদেশে আসবে, এটা বড় স্বপ্ন নিয়ে যে শেষ বয়সে মানে পরিবারের সাথে সময় কাটাবে, ছোট্ট একটা ভালো ব্যবসা করবে। তাদের উদ্দেশ্যে যদি আপনার কাছে একটু পরামর্শ। আমার পরামর্শ হলো যে ভেরি রিস্কি, এই ধরনের বিনিয়োগ যেই করবেন সেই যারাই করেছেন তারাই মার খেয়েছেন। কারণ আপনি যে ব্যবসাটা বোঝেন না, যে ব্যবসা কোনোদিন কাজ করেনি, হঠাৎ এসে আপনি কিছু করতে পারবেন না। এই দেশের এনভায়রনমেন্ট আপনাকে সে সাপোর্টটা দিবেন না। আপনি বাকিতে বিক্রি করেন, টাকা কোনোদিন ফেরত পাবেন না। আপনি মাল কিনতে চান, চাঁদাবাজের জন্য আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি দোকান খুলতে পারবেন না চাঁদাবাজের জন্য। সো ইট ইজ ভেরি রিস্কি বিদেশি থেকে যারা আসেন, এবং যারা এই দেশে থাকেন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বলেন বা মাস্তানরা বলেন, তারা বসে থেকে বিদেশ থেকে আসলে তার কাছে অনেক টাকা পাওয়া যাবে, তার থেকে চাপে টাকা কিভাবে বাইর করা যায়, এটাই তাদের টার্গেট। আপনি একটা বাড়ি করতে গেলে বলবে যে ইট আমি সাপ্লাই দেবো, বালু আমি সাপ্লাই দেবো, আমার থেকে নিতে হবে জোর করে। এই যে একটা কালচার হয়ে গেছে, এটাও কিন্তু এই সরকারের কাছে একটা ব্যর্থতা আমি মনে করি, যে চাঁদাবাজিটা আমরা বন্ধ করতে পারলাম না। একেবারে ছোট ছোট দোকানদার, রিটেলার বলে নিবেন, আমার যে সকালবেলা ভ্যান গাড়ি, তার ভ্যানটা নিয়ে বেরোয়, তাকেও 200 টাকা 300 টাকা দিতে হয় চাঁদা, তাহলে সে কিভাবে ব্যবসা করবে? এখন ওই তাদেরকে আমি বলবো, দেখেন এই দেশের কৃষিটা যদি লাভজনক হতো, তাহলে কিন্তু এই দেশের কৃষকের ছেলে জমি বিক্রি করে ওই ভূমধ্য সাগরে যে জীবন দিতে হইতো না। তারপরেও তারা যায়, টাকা কামাই করে, কিন্তু আসার পর তারা আর কিছু করতে পারে না। কারণ কি? আমার ওই যে এন্টারপ্রিনারশিপ নাই, আমার
কমিউনিটি যদি আপনার যে বললাম যে আমি পোল্ট্রি করে যে সার্ভাইভ টিকে থাকতে পারবো, আমার কিন্তু বাইব্যাক গ্যারান্টি থাকতো, এবং আমার যদি লস হলে রিকভারি করার সুযোগ সরকার দিত, তাহলেই অনেকেই ব্যবসা করে টিকতে পারতো। এতে করে হয় কি, তারা অনেকেই কামাই করে এসে আমাদের কাছে কমপ্লেন করেন, ভাই ব্যবসা করেছিলাম XYZ এর সাথে, বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, কিন্তু পরবর্তীতে এগুলো টিকে না। এগুলো খুব রিস্কি। টাকা পয়সা আসলে নিজের কাছে রেখে থাকবেন, খুব চিন্তা বিবেচনা করে বিনিয়োগ করবেন, যেখানে সেখানে বিনিয়োগ করতে যাবেন না। ইট ইজ সেফ টু ইনভেস্ট উইথ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স। ব্যাংকে করবেন, সেখানে আপনার টাকা দিতে পারছে না, আপনি কোথায় যাবেন বলেন? আপনি ব্যাংকেই টাকা পাচ্ছেন না, তাহলে আপনি বন্ধুর কাছে টাকা দিয়ে কিভাবে টাকা ফেরত পাবেন? সুতরাং এটা খুব রিস্ক। আমি মনে করি আমাদের ভাইরা যারা বিদেশ থেকে আসেন, বিদেশ থেকে টাকা পাঠান, একটু হিসাবই হবেন, কেয়ারফুল হবেন, না হলে বিপদ। স্যার, আপনার কৃষক ভাই যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? আমি আমার একটাই পরামর্শ, আমি বলবো যে ইটস ট্রু, আমি অনেক নেগেটিভ কথা বললাম, তারপরে আমি মনে করি যে বাংলাদেশের কৃষি অনেক ভালো এবং অনেক উন্নত হয়েছে, এবং আরো উন্নয়ন করার সুযোগ আছে। আপনারা যারা কৃষিকাজের সাথে আছেন, আপনারা সবসময় মনে রাখবেন যে আপনি একটা মহান পেশার সাথে আছেন। আপনি শুধু নিজের পরিবারকে সাপোর্ট দিচ্ছেন না, আপনার দেশকে সাপোর্ট দিচ্ছেন। সুতরাং আপনার ক্ষতি হচ্ছে, বাট আপনার এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আপনাকেই বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে। আপনি কি চাষ করবেন, কোনটা ফসল ভালো হবে, কোনটা ভালো বিক্রি করতে পারবেন, সেটা চিন্তা করবেন। লোভে পড়ে এমন কোনো বিনিয়োগ করবেন না, এমন কোনো ফসল করতে যাবেন না যেটা আপনার কন্ট্রোল থাকবে না, যেটা আপনি বিক্রি করতে পারবেন না, যেখানে আপনি মূল্য পাবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন ফসল নির্বাচনে, যে ফসলে আপনার নিয়ন্ত্রণ থাকবে, বাজার ভালো, সেটাই চাষ করতে। এবং আমি মনে করি যে বাংলাদেশের কৃষিতে এখনো আরো প্রচুর প্রচুর উন্নয়নের সুযোগ আছে। শুধু নতুন প্রযুক্তিগুলো যেগুলো আসে সেগুলোকে স্টাডি করেন, সেগুলো আগে ডেমো করেন, তারপরে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে কৃষিতে বিনিয়োগ করবেন। এবং কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না, অবশ্যই সুদিন সামনে আছে। আপনারা কৃষিকাজ করেন, মনোযোগ দিয়ে করেন, বাট একটা জিনিস চেষ্টা করবেন যে আপনি যা উৎপাদন করেন তা যাতে সেফ হয়, নিরাপদ হয়। আপনার জন্য যেমন নিরাপদ হতে হবে, পরিবারের জন্য এবং দেশের জন্য যে নিরাপদ হয়। আপনি কেমিক্যাল ব্যবহারে আরো সচেতন হবেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় কেমিক্যাল ব্যবহার করবেন, যাতে এটা সমাজের জন্য বা নিজের বা পরিবার বা দেশের জন্য ক্ষতির কারণ না হয়। অথবা আপনি যা উৎপাদন করবেন তা যেন কারোর জন্যই নেগেটিভ না হয়। আমি আবারও বলবো যে আমাদের কৃষিতে অপার সম্ভাবনা আছে, সেটা আপনার কৃষিকাজ করেন, পোলট্রি, লাইভ স্টক, ফল করেন, ফুল করেন, বাট একটু বিবেচনা করে করবেন, এবং খুব বড় আকারে বিনিয়োগ করতে যাবেন না। গ্রাজুয়ালি ডেভেলপ করেন ব্যবসাটাকে, তাহলেই আপনি লাভবান হবেন। এবং আমি আশাবাদী, আমি নিজেও কৃষিকাজ করি, অনেক লস করেছি, তারপরও আমি কৃষিকাজ করি। মনে করি এটা আমার একটা মনের সান্ত্বনা, মনের শান্তি, যে আমি দেশের জন্য, নিজের জন্য কিছু উৎপাদন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ হোক, এবং আগামী দিনে সুন্দর হোক আপনার জীবন, এটাই কামনা করব। আমি স্যারের সাথে সুর মিলে বলবো যে স্যার বলেছেন যে বিশেষ করে প্রবাসী ভাইদের যে দেশে এসে কোনো নতুন কিছু করতে হলে অনেক চিন্তা ভাবনা করে করবেন, আমি স্যারের সাথে একমত। স্যার কিন্তু অনেক সুন্দর সুন্দর, তিনি যে মন্ত্রণালয়গুলোতে চাকরি করেছেন, তাছাড়া বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো চাকরি করেছেন, তার যে প্রায় একটা বর্ণাঢ্য জীবন বা বর্ণাঢ্য জীবনে তার যে অভিজ্ঞতা অনেক চমৎকার। স্যার, আমরা কিন্তু হয়তো 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে আবার একদিন আসবো, এসে কিন্তু আবার আপনার এরকম একটা মানে সাক্ষাৎকার নিব। আসলে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আসলে আমরা টেলিভিশনে যখন প্রতিবেদন করি তখন তো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের করি, ওইখানে কিন্তু মেসেজটা ক্লিয়ার হয় না। আমি যে স্যারের টোটাল লাইফের বা কিছু জিনিস কিছু তুলে ধরার চেষ্টা করলাম, যে স্যার যেসব মন্ত্রণালয় চাকরি করেছেন, যেসব কাজগুলো করেছেন, চেষ্টা করলাম যে একটু তুলে ধরার। আর স্যারের আমার এখানে একটা খুব খারাপ জিনিস লাগছে, খুব লাগছে, কারণ আমি প্রায় 3বার কৃষি মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছি। তার ভিতরে যতবারই পেয়েছি স্যারের কিন্তু একটা অবদান ছিল, যে আর অথচ আমার স্যারই, তিনি এতটা বছর চাকরি করেছেন, তিনি কোনো পদক পান নাই। আমি আজকে হতাশ। এবং আমার মনে হয় যে সামনে আমার স্যার ভালো পদক পাবেন, এবং দেশের রাষ্ট্রীয় যে বড় সম্মানগুলো আছে সেই সম্মান তিনি পাবেন। আর সব থেকে বড় কথা, আমাদের যে আমরা যে খেয়ে পরে বেঁচে আছি, এই কৃষি সেক্টর যা উন্নত থেকে উন্নততর, সেটা কিন্তু এই স্যারের একটা বিশাল অবদান আছে। এবং আমাদের সারা দেশের কৃষকদের কাছে কিন্তু স্যার মানে অনেক বেশি জনপ্রিয়। স্যার যেখানে যান, যে অবস্থায় যান, সেখানে গেলে কিন্তু মানুষ তাকে ভালোবাসে। এই ভালোবাসাটাই কিন্তু স্যারের সব থেকে বড় পুরস্কার। আমিও দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে যে কৃষকরা মানে তাকে আসলে স্যার মনে করেন না, কৃষকরা কিন্তু তাকে মনে করে যে আমাদেরই মানুষ। এটি আছে সব থেকে স্যারের বড় পুরস্কার।
বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমরা ঠিক এরকম বাংলাদেশে যারা ভালো কাজ করেছেন কৃষি, পোল্ট্রি, মৎস্য এবং প্রাণী সম্পদে, আমরা এরকম যারা ভালো কাজ করেছেন তাদেরকে এভাবে আমাদের যে ইউটিউবে এরকম ভাবে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।